ছোট লোকের বাচ্চা, একটা কাজ দিলে তো সেটা সময় মতো করতে পারিস না, শুধু শুধু আমাদের বাড়িতে বসে আমাদের খাবার নষ্ট করছিস। এই অনাথের বাচ্চা, আমার কাপড়গুলো লন্ড্রি থেকে কে নিয়ে আসবে? তোর বাবা না তোর মা নিয়ে আসবে আমার কাপড়গুলো। আর কয়টা বেঁচেছে খেয়াল আছে তোর? ম্যাডাম একটা কথা বলবো? কি? তাড়াতাড়ি বলে বিদায় হও অনাথের বাচ্চা। আগে বলেন মারবেন না। তুই কি মজা করছিস আমার সাথে, না আরো কয়েকটা দিব? মজা? আর আপনার সাথে? আমি হলাম সামান্য একজন চাকর, আর আপনি হলেন আমার ম্যাডাম। বল কি বলবি? আজকে তো আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ তো ম্যাডাম, আজকে যদি আপনি ইউরোপিয়ান পোশাক না পরে বাঙালি পোশাক পরেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। হালকা আকাশি রঙের শাড়ি, সাথে চোখে হালকা কাজল, খোলা চুল, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনার স্বামী পুরো ফিদা হয়ে যাবে আপনাকে দেখে। কি বললি আবার বল? ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এখনই ছুটে যাচ্ছি, আপনার কাপড়গুলো নিয়ে আসছি। আপনি আপনার রুমে যান, আমি কাপড়গুলো নিয়ে আসতেছি। এদিকে আয়। না ম্যাডাম, আর বলবো না, ক্ষমা করে দেন। এই বলে আমি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবার আসুন পরিচয় পর্বটা শেষ করে নিই। আমি হলাম রাহুল চৌধুরী। আমি 10 বছর বয়স থেকেই এই চৌধুরী বাড়িতে কাজ করি। আর আজ হচ্ছে উর্মির এঙ্গেজমেন্ট। আমি এবার ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার করছি, সেটা সবার আড়ালে। আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই। আমি বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। আমার বাবা মা কে তাও আমি জানি না। আর আমাদের দেশে এরকম ছেলেকে অনাথ ছেলেই বলা হয়। একদিন উর্মির বাবা শরীফুল ইসলাম চৌধুরী একটা কাজে আশ্রমে গিয়ে আমার সাথে পরিচয় হন। তারপর আমাকে তার বাড়িতে নিয়ে আসেন। আমাকে চৌধুরী বাড়ির সবাই অনেক ভালোবাসে, তবে উর্মি ছোটবেলা থেকে আমাকে সহ্য করতে পারতো না। আর বাকিটুকু না হয় গল্পে পড়তে পড়তে জানতে পারবেন। এবার আসি আমাদের নায়িকার পরিচয়। আমাদের গল্পের নায়িকার নাম উর্মি চৌধুরী। উর্মি তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করে দেশে ফিরছে। আজকে উর্মির এঙ্গেজমেন্ট তার ভালোবাসার মানুষ জয়ের সাথে। আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ওইদিকে আমি লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাসায় এসে উর্মির দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ি। তখন উর্মি ভেতর থেকে বলে, আয় ভেতরে। কাপড়গুলো নিয়ে আমি রুমে ঢুকে দেখতে পেলাম ম্যাডাম তার আলমারিতে কি কাজ করছিল। তখন আমি কাপড়গুলো ম্যাডামের বিছানার উপর রেখে দিই। যেই চলে আসতে যাবো তখন উর্মি ম্যাডামের সাথে ধাক্কা খাই। ম্যাডাম তার আলমারি থেকে কাপড়গুলো নিয়ে সেগুলো ঠিক করতে করতে আমার দিকে আসছিল। ধাক্কা খেয়ে আমি নিচে আর ম্যাডাম ওপরে। আমি তখন ম্যাডামের ওপর থেকে সরে উঠে পড়লাম। তখন ম্যাডাম আবার আমার গাল লাল করে দিয়ে বলেন, ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস হয় কি করে আমায় স্পর্শ করার? সরি ম্যাডাম, ভুলবশত হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মেয়ে দেখলেই কি গায়ে পড়তে ইচ্ছে করে তোর, ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, ভুলবশত হয়ে গেছে, সামন থেকে আর এমন হবে না, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। বাড়ির চাকর চাকুরের মতো থাকবি, আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব। ম্যাডাম, আর এমন হবে না। তোর মতো অনাথ ছোট লোক বাচ্চাদের কি করে যে আমাদের বাসায় আসলো সেটাই আমি চিন্তা করে পাই না। আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না। আমার চোখের সামনে থেকে বিদায় হ, বের হ রুম থেকে এখন। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। গিয়ে নিজের চোখের জল ঝরাতে লাগলাম। শুনেছি ছেলেরা নাকি কান্না করে সবার আড়ালে। আমি তেমনি ছাদে এসে সবার আড়ালে চোখের জল ফেলছি। তখন কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখলাম দাদিমার ছোট আম্মু দাঁড়িয়ে। আপনাদের তো বলাই হয়নি, উর্মির মা আর বাবাকে আমি ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকি, আর উর্মির দাদিকে আমি দাদিমা বলে ডাকি। তখন বললাম, দাদিমা, ছোট আম্মু, তোমরা এখানে? খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আরে ছোট আম্মু, এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে, তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি বেশি কষ্ট হয়। অথচ আমি আর আমার নিজের মা বাবাকে কখনো দেখিনি। কে বলছে তুই অনাথ? আমরা তাহলে তোর কি হই? দাদিমা, কথা আছে না, কে আপন আর কে পর তা বোঝা বড় কষ্টকর। কি বললি তুই? তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই? ছোট আম্মু, দাদিমা, তোমরা হয়তো জানো এই কথাটার মানে। সবকিছু পাওয়ার পরে নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি থেকে যায়। হয়েছে তোর বড়দের মতো কথা বলা, চল নিচে চল, একটু পর অনুষ্ঠান শুরু হবে। না ছোট আম্মু, আমি এখানেই ঠিক আছি। শুধু শুধু নিচে অপমানিত হতে চাই না। সবাই চলে গেলে আমি নিচে আসবো। বোমা বাদ দাও, রাহুলে জোর করো না, এখন হলো একটু একা থাকা দরকার। কিন্তু মা, আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভাবছেন? আপনি চিন্তা করতে পারছেন না কিন্তু। আমি শরীফের সাথে কথা বলে নিব, তুমি এ নিয়ে টেনশন করো না। তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর গেলো। আচ্ছা মা। দাদু ভাই আসি রে, মন খারাপ করিস না রে, উপরে সৃষ্টিকর্তা একজন আছে রে। হ্যাঁ দাদিমা। তারপর দাদিমা চলে যান।
আমি রাতের কালো আকাশে জ্বলন্ত তারার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে এইদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়। অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। সবাই চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না কেন? আজকে অনুষ্ঠান ও ছিল না, রাহুল কোথায়? ছাদে আছে। এত রাতে রাহুল সাথে কি করে? চাকর মানুষ, এছাড়া কি করবে? কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে কথা বলছো কেন? তোমার গুণধর্মীকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে ভালো করে বলতে পারবে। সেই ছোট্টবেলা থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে আসছে। কি ব্যাপার উর্মি, আমি কি শুনছি এসব? বাড়ির চাকরকে নিয়ে এত আধিক্যতা না দেখানাই ভালো বাবা। রাহুল এবারে চাকর না, সেটা অনেক আগেই তোমাকে ভালো করে বুঝিয়েছি। এখন বলো আজকে কি হয়েছে? আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি, তাই কয়েকটা দিয়েছি। তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই? ছেলেটা তোর থেকে 6 বছরের বড়, তারপর ওর গায়ে হাত তুলিস তুই? এত কিছুর পরেও ছেলেটা কিছুই বলে না তোকে। সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছো? ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার? সামান্য চাকর বলছিস কাকে তুই? আজকে যে তুই বোবা হচ্ছেটা কি? কি বলো মা তুমি? কি বলতে চাইছিলে তুমি এখন? আমি বেঁচে এরপরে কি মা? ও কিছু না, তুমি আর রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না, আর তোমার নামে যাতে আর কোনো বিচার না আসে। শরীফুল চৌধুরী খাবার না খেয়ে উঠে পড়েন। ছাদিকে দেখতে পান। তখন আমি আকাশের দিকে মনোযোগ দিয়ে আকাশের দিকে চেয়েছিলাম, যার জন্য কারো আসার শব্দ শুনতে পাইনি। তখন শরীফুল চৌধুরী আমাকে ধাক্কা দিলেন। আমি পাশে তাকে দেখলাম আমার ছোট আব্বু। তখন বলে, ছোট আব্বু তুমি কখন এলে? এই তো মাত্র আসলাম। কি করছিলি? তারা দেখছিলাম ম্যাডামের এঙ্গেজমেন্টে সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন খারাপ তোর? না না ছোট আব্বু। আজকে ঘটনা আমি সব শুনেছি। রাহুল তোর সাথে অনেকদিন ধরে একটা কথা বলা হচ্ছিল, এখনো বলা হয়ে ওঠেনি। কি কথা ছোট আব্বু? কে মনে হচ্ছে আমাদের ক্ষতি করতে চাচ্ছে, আমাদের কোম্পানির সব ইনফরমেশন জেনে যাচ্ছে। আমার হাতে কয়েকটা কন্ট্যাক্ট ছিল, ইতিমধ্যে তা হাতছাড়া হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আর কয়েকদিন পর উর্মির বিয়ে, সব কিছু মিলে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আরে ছোট আব্বু চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুইও চল আমাদের সাথে, একসাথে খাবার খাবো। কি, তুমি এখনো খাবার খাওনি কেন? তুই খাবার টেবিলে নে, তাই আর খাইনি। আচ্ছা চলো খাবার খাবে এখন। তারপর ছোট আব্বু আর আমি নিচে গিয়ে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এইদিকে আমি রুমে বসে কিছু কাজ করি আর কিছু জিনিস পর্যবেক্ষণ করা শুরু করলাম। কিছু সময় পর আমিও আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বাগানে থাকা সকল গাছে পানি দিয়ে, ছাদে থাকা গাছগুলোতে পানি দিয়ে নিচে এসে সবার জন্য সকালে নাস্তা তৈরি করছিলাম। তখন ছোট আম্মু এসে আমাকে বলেন, ওই তোরে সকাল সকাল রান্নাঘরে আসতে মানা করেছি না? আরে ছোট আম্মু, এই একবেলাই তো তোমাদের জন্য নাস্তা তৈরির সুযোগ হয়, আর বাকি সময় তো ম্যাডাম আর ছোট আব্বুর সাথে থাকতে হয়। আর এটা তো আমার ছোটবেলা থেকেই করতে করতে অভ্যাস হয়ে পরিণত হয়েছে। এটা এখন পরিবর্তন কর তুই, এখন আর আগের রাহুল নেই। তখন ছোট আব্বু ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা রহমান নিচে নামতে নামতে বলেন, ভাবি আপনি যে কি বলেন না, চাকর তো চাকরই থাকবে, ছোট আর বড় কি, সে তো আজীবন চাকরই থাকবে। আমি সুলতানা রহমানের কথা শুনে হালকা হাসি মুখে এনে কাজে মনোযোগ দিই। আর ছোট আম্মু সুলতানা রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুই ঠিক বলছিস। অমানুষ তো আর কোনোদিন মানুষ হয় না। অমানুষ কিভাবে মানুষের মূল্য দিবে? ভাবি তুমি কি কথাটা আমায় বললে? দেখ সুলতানা, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর বিষয়, আর আমি কি তোকে মিন করে বলেছি? আমি সকালে নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখি। তারপর আমি উর্মির জন্য সেদ্ধ ডিম আর চিকেন ব্রেস্ট, টমেটো, শসা ও পেঁয়াজের সঙ্গে পেপার যোগ করে উর্মির জন্য সালাদ তৈরি করে উর্মির রুমের সামনে গিয়ে দরজা করা নাড়ি। তখন উর্মি এসে দরজা খুলে দিল। ম্যাডাম আপনার খাবার। রেখে যা। ম্যাডাম আজকে কি কোথাও যাবেন? কেন? আসলে ম্যাডাম ছোট আব্বুকে নিয়ে একটু অফিসে যেতাম। চাকুরের বাচ্চা, তুই অফিসে গিয়ে কি করবি? পড়ালেখার তো সরিয়াও জানিস না, তুই অফিসে যাবি? আমি চুপ করেই আছি। এই জুতোগুলো পালিশ করে নিয়ে আয়, আমি 11টার দিকে বের হব। 11টার আগে যেন তোকে গাড়ির কাছে দেখতে পাই। যদি 1-2 সেকেন্ড লেট হয় তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। জুতোগুলো নিয়ে নিচে এসে আমি পালিশ করতে লাগলাম। জুতা পালিশ হয়ে গেলে আমি ম্যাডামের দরজার সামনে রেখে আসলাম। আমি নিচে এসে সবার এটু প্লেটগুলো ধুয়ে সাজিয়ে রান্নাঘরে রেখে আমার রুমে এসে গোসল করে নিলাম। তারপর সকাল 10টায় ছোট আব্বুকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 10:30 ছোট আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আমি 11টার আগে বাসায় প্রবেশ করি। আমি গাড়িতে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আসছে। গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজা খুলে দিলাম।
ম্যাডাম গিয়ে সিটে বসলো। আমি দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে ম্যাডামকে বললাম, ম্যাডাম কোথায় যাবেন? এই শপিং মলে যাব। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শপিং মলের সামনে এসে দেখলাম ম্যাডামের বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে বের হয়ে দরজা খুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম চলে আসছি, আপনি নামতে পারেন। গাড়ি পার্কিং গাড়িতে বসে থাকবি, আর আমি কল দিলে চলে আসবি। আর এনে 50 টাকা, দুপুরের খাবার খেয়ে নিবি। হাসি মুখে টাকাটা নিয়ে আমি মাথা নাড়লাম। তারপর ম্যাডাম তার বান্ধবীদের নিয়ে চলে যান শপিং মলের ভিতরে। আমি গাড়িতে বসে রইলাম, ভালো লাগছিল না। তখনই গাড়ি থেকে বের হয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা তার ছেলে কিনে রাস্তা পার হতে পারছেন না। আমি তখন তাদের রাস্তা পার করে দিয়ে আসছিলাম। তখনই ম্যাডাম ফোন দিলেন। হ্যালো ম্যাডাম। চতুর্থ তলায় তাড়াতাড়ি আয় তো একটু। আমি তাড়াতাড়ি করে শপিং মলে চতুর্থ তলায় গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে মেয়ে ম্যাডাম আর তার বান্ধবীদের সাথে কী যেন বলছে। তবে তাদের কথা বলার ধরন করেও সুবিধের মনে হচ্ছিল না। আমি এই ছেলেদের পিছনে গিয়ে বললাম, কিরে এখানে কি সমস্যা? কিছু না, তুই এখান থেকে যা, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম চলুন, এখানে কোনো সমস্যা নেই। এই একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এইগুলো দেখছিস। ভাই আমি কি করলাম? আমি তোমাদের জিজ্ঞেস করলাম সমস্যা কি, তোমরা বললে কোনো সমস্যা নেই, তাই তো আমি এদের নিয়ে চলে যাচ্ছি। আমরা তো কে যেতে বলেছি? আর কোনো কথা বলার সুযোগ দিলাম না। সোজা মুখ বরাবর একটা ছক্কা হাঁকিয়ে দিলাম, আর ছেলেটা বাউন্ডারির বাইরে। তারপর সব কয়টাকে মারা শুরু করলাম। হঠাৎ কেউ আমার পেটের পাশে ছুরি দিয়ে আঘাত করে। আমি পিছনে তাকে দেখলাম ওই ছেলেটা। আমি তখন যে ছেলেটা থেকে এগিয়ে যাব, তখন ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর আমি আমার শার্ট খুলে আঘাত পর্যায়ে বেঁধে নিলাম। তারপর ম্যাডামকে বললাম, চলুন ম্যাডাম বাসায় যাওয়া যাক তাহলে। কিন্তু তোর তো ছুরি লেগেছে আর রক্ত পড়ছে। আরে ম্যাডাম এটা কিছু না, আমাদের মতো চাকরের এগুলো কিছুই না। এই আঘাতের চেয়ে আর অনেক বড় আঘাত পেয়েছি। আর রইল রক্তের কথা, রক্ত তো ছোট থেকে অনেক ঝরেছে, এখনও না হয় আরও কিছু ঝরুক। আমি মারা যাব না এত সহজে, আপনি চিন্তা করবেন না। চলুন ম্যাডাম এখন। বেশি কথা না বলে হাসপাতালে চল, তুই না হলে তোর জন্য আমার কত কথা শুনতে হবে। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। তারপর উর্মিলা সামনে আর আমি পিছনে, কিন্তু বারবার উর্মি পিছনে তাকাচ্ছে। হঠাৎ করে পিছনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে উর্মি আর ওর বান্ধবীর পিছনে তাকে দেখে আমি মাটিতে পড়ে আছি। তারপর দৌড়াদৌড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে উর্মি ফোন দিয়ে তার বাবাকে সব কিছু খুলে বলে। তখন তার বাবা বলেন তিনি এখনই আসছেন। এদিকে আমার অপারেশন চলছে ভিতরে, ডাক্তার অনেক সাবধানে অপারেশন করছেন। আমার কোনো ভুল হলেই যে কোনো কিছু হয়ে যেতে পারে। 3 ঘন্টা পর ডাক্তার বের হল অপারেশন থিয়েটার থেকে। তবে ডাক্তারের চেহারা কালো হয়ে আছে। এর মাঝে উর্মির বাবা মা দাদিমা চাচা চাচি আসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, ডাক্তার রাহুল কেমন আছে এখন? ডাক্তার চুপ, কোনো কথা বলছে না। এবার সবার মুখটা কালো হয়ে যাচ্ছে, আর উর্মিও টেনশন হচ্ছে। কিন্তু উর্মি বুঝতে পারছে না যে পেটের পাশে আঘাতের জন্য কেমন হলো। ডাক্তারের মুখ এমন কালো, আর ডাক্তার চুপ করে আছে কেন, কথা বলছে না কেন? তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, কি হলো ডাক্তার, আপনি কথা বলছেন না কেন? বলুন না, রাহুলের কি অবস্থা, কেমন আছে ছেলেটা? দেখুন আমি আপনাদের আগেই বলেছিলাম যে আচ্ছা, আমরা আপনার চেম্বারে গিয়ে কথা বলি। আপনি চেম্বারে যান, আমি আসতেছি। ডাক্তার তার চেম্বারে চলে যান। আর তখন শরীফুল চৌধুরী উর্মিকে বলেন, উর্মি তুই বাসায় চলে যা। কেন? আর তোমরা ডাক্তারকে এখানে কিছু বলতে মানা করলে কেন? তোমরা কি লুকাতে চাচ্ছ আমার থেকে? সামান্য একজন বাড়ির চাকরির জন্য তোমরা এত চিন্তা করছো কেন? আরও মরে গেলেই বা কি? কি ব্যাপার বলো তো, তোমরা কি লুকানোর চেষ্টা করছো বলো তো? আমি এখানেই থাকি, আর উর্মি বরং বাসায় চলে যাক। ভাবি কি বললো তোমায়, শুনতে পাওনি? উর্মিকে নিয়ে বাসায় যা। উর্মি আর তার চাচি সুলতান রহমান চলে যান হসপিটাল থেকে। তারপর সবাই মিলে ডাক্তারের চেম্বারে যান। তখন ডাক্তারের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। 7 দিন পরে সবাই আমাকে নিয়ে বাসায় ফিরে আসে। আমার পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগে। এখন আমি পুরোপুরি সুস্থ। আমি আগের মতো বাসায় সব কাজ করি। আমি একদিন আমার রুমে বসে BCS এর পড়ালেখা করছিলাম। তখনই উর্মি আমার দরজায় কড়া নাড়ে। তখন আমি বইগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিলাম। তখন উর্মি আমার রুমে ঢুকে আমাকে বলে, শোন, আজকে বিকেলে আমি ফুপুদের গ্রামে যাব, আর সেখানে কয়েকদিন থাকবো। তাই তুই তোর কিছু কাপড় সাথে করে নিয়ে নিস। ম্যাডাম কারণটা কি জানতে পারি? তোর জানার দরকার নেই। আমি চুপ। উর্মি চলে যায় আমার রুম থেকে। আমি দুপুরে খাবার কিনে নিজের রুমে এসে কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। 3:50 শেষে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিই। তারপর ছোট আম্মু দাদিমা আর চাচিকে বলে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে উর্মির জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। আমার গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগটা পিছনের ডিকিতে রাখে। তারপর আমি গাড়ি চালানো শুরু করলাম। উর্মির পুকুর পাশে উর্মিদের বাসা থেকে 60 কিলোমিটার দূরে। মাঝ রাস্তায় আসার পর আমি উর্মিকে বললাম, ম্যাডাম একটা কথা আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি। কি কথা? ম্যাডাম জয় স্যারকে আপনি কতটুকু ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন? ম্যাডাম বলেন না।
নিজের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনার মা বাবাকে? হ্যাঁ, তাদেরও বাসি। কতটুকু? অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, এখন যদি ছোট আব্বু আর ছোট আম্মু জয়াবের সাথে আপনার বিয়ে ক্যান্সেল করে, তাহলে আপনি কি করবেন? হোয়াট? কি বললি তুই? আরে ম্যাডাম, রাগ করেন কেন? তো কি করব? তুই কি বলছিস সেগুলো? আরে ম্যাডাম, আমি জানতে চাইছি এমন একটা পরিস্থিতি তৈরি হলে আপনি জয় স্যারকে বা আপনার বাবা মা কাকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? আমি কিন্তু তোর কোনো কথা বুঝতে পারছি না। আরে বলুন না। সেটা না হয় পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে। তুই এখন চুপচাপ করে গাড়ি চালাতো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। গ্রামে প্রবেশ করে কিছুদের আসার পর গ্রামের কয়েকজন বকাট এসে আমার গাড়ির সামনে দাঁড়ায় আর ছেলেগুলো বলা শুরু করে, তোদের কাছে যা কিছু আছে সব বের করে দে, নাহলে কিন্তু এখনই মেরে দিব। ম্যাডাম, এদের খিদে পেয়েছে মনে হয়, মিষ্টিগুলো এদের দিয়ে দেন। ওই আমাদের খিদা লাগছে, তোকে কে বলেছে? বারে, আপনারা না এইমাত্র বলেন আপনাদের খিদে লাগছে, তাই তো বলে মিষ্টিগুলো দিয়ে দিতে। আমরা আবার কখন বললাম? কি? এই রাহুল, তুই এই ফকিরের বাচ্চার সাথে কি কথা বলছিস? ফুপাকে একটা কল দিলে সবকিছু হাওয়া হয়ে যাবে। কি বললি তুই আমাদের? আর তোর কোন বাপকে কল দিবি দে, আমরা এখানে আসি। ঠিক বললি তুই। হ্যাঁ, সাহস থাকলে গাড়ির সামনে থেকে সর, আমিও গাড়ি থেকে নেমে তোদের মজা দেখাচ্ছি। সাহস থাকলে বের হয়ে আয়। ওরা গাড়ির সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি দরজা হালকা খুলে ওদের দিকে ঝুঁকে বাপা গিয়ারে চাপ দিলাম। ওরা বোঝার আগে আমরা গাড়ি নিয়ে পগার পার কিছুক্ষণ পর ফুপুদের বাসে এসে পৌঁছে গেলাম। তারপর ম্যাডামের ব্যাগ, আমার ব্যাগ আর বাকি ব্যাগগুলো সাথে নিয়ে ফুপুর বাসে প্রবেশ করলাম। ফুপু ফুপা সবার সাথে কথা বলে আমি ম্যাডামের ব্যাগ ম্যাডামের থাকা রুমে রেখে আমি আমার রুমে সে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো ধাক্কাধাক্কির কারণে ঘুম ভেঙে গেল। আমি তাকে দেখলাম ফুপুর সেই ফাজিল মেয়ে সুমি। আমি কেন না ফাজিল বললাম সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। সুমি আবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। তখন সুমি বলে, ও মোর পরনের স্বামী, ঘুম থেকে উঠুন তো। এই ফাজিল, কি বলিস এসব? তুই কি ভালো হবি না কখনো? আমি তো ভালো না, ভালো লেগেই থাকো। বল, কি জন্য আসিস তুই এখানে? খাবার টেবিলে সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য। কেন? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30 বাজে। তখন বললাম, খাওয়া দাওয়া শেষ সবার? না, আপনার জন্য অপেক্ষা করছে। উঠে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে। তখন ফুপা আমায় বলেন, কি জনাব রাহুল সাহেব? এই তো ফুপা, ভালো। তুমি কেমন আছো? টেনশনে ছিলাম, তবে এখন টেনশন ফ্রি আছি। কোনো টেনশনের চিন্তা নাই, আমি আছি তো। এটাই তো ভরসার জায়গা। আচ্ছা, বুঝলাম না তোমরা সবাই এই ছোট লোককে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আমি সবাই বসে টিভি দেখে খাওয়া শুরু করলাম। ম্যাডামের কোনো কথার উত্তর দিলাম না। উত্তর দিলে চেঁচামেচি শুরু করবে। কিছুক্ষণ পর আমার পাশে তাকিয়ে দেখলাম সুমি আমার পাশে এসে বসছে। আমি সুমি থেকে একবার তাকিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে এই ছোট লোকের সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু, আমার ইচ্ছে করছে তাই। ফুপু ফুপা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? এই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে আর তোমরা কিছু বলছো না যে? দেখো রুমি, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, ও আর নিজেরটা বুঝে। এখন বুঝতে পারছে কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে ওর খারাপ হবে, সেটাও নিজেই বুঝতে পারে। তাই বলে উর্মি, এসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কিছু লাগবে? না ফুপু। আরে মা, আর একটু খাবার দাও। দেখছো না আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি, তুই তো আস্ত একটা ফাজিল। হ্যাঁ, তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এদিক উর্মির আগে ফুসছে। ভেবেছিল সে এখানে আমাকে নিয়ে ইচ্ছে মতো অপমান করবে, কিন্তু এখানে তো তার উল্টো, সবাই আমাকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এদিকে আমি খাবার খেয়ে যে যার রুমে চলে যাব। তখন ফুপু আর ফুপা আমার সামনে এসে বলেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান? এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়িতে চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না এবার উর্মিকে, তাহলে তোর সাথে অন্তত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকদিন আগেই ওনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না আমায় নিয়ে, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে? পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যাইতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা গুড নাইট। পরদিন সকালে আমার ঘুম ভাঙিয়ে কারো গরম নিঃশ্বাসে।
তখন আমি তাকে দেখি সুমি আমার খুব কাছে। এটা থেকে আমি এক লাফে বিছানা থেকে মাটিতে পড়ে যাই। তখন সুমি বলে, এটা কি হলো? তুই কি করছিলি এটা? একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে গিয়ে? মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি নাকি আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা 1 সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা, ওটা কি তোমার ডান পাশে? আমি আমার ডান পাশে তাকাতে সুমি আমার বাগালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তারপরও আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যাই। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন আমি আর সুমি বের হয়ে বাসা থেকে। আমি যে গাড়িতে উঠে বসবো তখনই সুমি বলে, ওদিকে কোথায় যাচ্ছ? কেন, গাড়িতে যাবে না? না। তাহলে এটা যাবে কি? না। তাহলে কলেজে যাবি কিসে করে? বাইকে করে যাব। বাইক কোথায় পাবি? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যে বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো, আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা, ও মা, বাবা, ও বাবা, কোথায় তোমরা? চুপ, আমি যাব। চাবি কই? বাইকে আছে। তারপর গ্যারেজে গিয়ে দেখতে পেলাম একটা নতুন বাইক, অ্যাপাচি RTR 164B। তারপর বাইক স্টার্ট দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। সুমি এসে পিছনে বসলো। তখন আমি বললাম, এই নতুন বাইক কার জন্য কিনে আনা হয়েছে? তোমার জন্য। আমার জন্য মানে? যেদিন আমি শুনলাম তুমি আর উর্মি আপু আমাদের বাসায় আসবে আর 1 সপ্তাহ থাকবে, তখনই আমি প্ল্যান করি, বাবাকে বলে বাইক কিনে নিয়ে আসলাম। আর তুমি এভাবে আমায় নিয়ে প্রত্যেকটা দিন কলেজে যাবে। বাহ, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙবে। তুমি কি বললে এখনই? কিছু না, এই বলে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসার পর সুমি আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। আমি তখন বাইক রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই সব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কে বইন রাগি? কেন, ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না, আর এখানে ফুফাতো ভাই বোনের মাঝে এইসব হয়। কি সব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে আর চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে আমি গাড়ি চালানো শুরু করি। আর মনে মনে বলি, সুমি যা চাইছে সেটা কখনো সম্ভব না। আমার মতো চাকরির সাথে তার কখনো যায় না। আর তাছাড়া আমার এমন ছন্নছাড়া জীবনের সাথে সুমিকে চলানো ঠিক হবে না। যে পরিবারের সবাই আমাকে এত ভালোবাসে তাদের সাথে এমন বেইমানি আমি কখনোই করব না। তার সে বরং সুমিকে বুঝে বললে সে ঠিকই বুঝবে। আমি এসব ভাবতে ভাবতেই সুমির কলেজের সামনে এসে পৌঁছে যাই। এরপর সুমি আমার হাত ধরে কলেজ ক্যাম্পাসে ঢুকে সুমি তার বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। আর সুমি বলে, হাই গাইস, মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। সুমির বন্ধু আর বান্ধবীরা আমার সাথে এসে পরিচিত হয়ে নেয়। এদিকে আমি তো সুমির কথা শুনে পরে অবাক হয়ে গেছি। আর সুমির বন্ধু বান্ধবরাও আমাকে দুলাভাই ডাকা শুরু করছে। তখন আমি বললাম, আপুরা, তোমাদের কথা ভুল হচ্ছে। আর এই সুমি তোমাদের যা বলছে সব মিথ্যা। আমি চাই সুমিদের মামার বাসার সামনে একজন চাকর। আমার কথা শুনে সুমির বান্ধবীদের মুখ হা হয়ে গেল। তখন সুমি আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে বলে, তুমি মামাদের বাসার চাকর কে বলেছে? মামারা সবাই তোমার তাদের ছেলে মনে করে, আর চাকর হয়েছে তো কি হয়েছে? তুমি তো আর চুরি করছো না, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কাজই ছোট নয়। তাহলে রইলো চাকর বলে তুমি মনে করছো আমার পরিবার সবাই তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার বাবা মা জানে তোমার আর আমার ব্যাপারে। মানে? বাবা আর মা সব জানে। আমি বাবা মাকে সব কিছু খুলে বলেছি। সবকিছু জানার পরে ফুপা আর ফুপু কিছু বলেনি? না। কিন্তু সামান্য একজন চাকরের সাথে? উফ, তুমি বারবার নিজেকে চাকর বলছো কেন? তোমায় আমরা কেউ চাকর বলেছি কখনো? এর মাঝে ক্লাসে বেল ভেজে যায়। সুমি আর তার বান্ধবীরা চলে যায়। আমি বাইক নিয়ে বসে সুমির কথাগুলো ভাবছি। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। সুমি ক্লাস শেষ করে চলে আসে আর আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তখন আমি বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসার পর আমি বললাম, সুমি, তোর সাথে আমার কিছু কথা আছে।
বলো কি কথা? কি করেছে বলে? মনে মনে বললাম। আরে গাধা, বলে দে না, আমি যেই কথাটা এতদিন শুনতে চাচ্ছি। আমি আর কিছু বলতে যাবো তার আগে আমার ফোন বেজে ওঠে। আমি ফোন রিসিভ করে কিছু বলতে যাবো তার আগেই ওপাশ থেকে যা শুনলাম তাতে আমার হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তখন সুমি বলে, কি হলো, বসে পড়লে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলছে। আরে আপু, কিছু করবে না, তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না, ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়, বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে, নাহলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো, তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে। আমি বাইক চালানো শুরু করে কিছুক্ষণ পর বাসে পৌঁছাই। সুমিকে নামিয়ে দিয়ে আমি বাইক গ্যারেজে রেখে সোজা উর্মি দরজার সামনে গিয়ে কড়া নাড়ি। তখন উর্মি বলে, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতে ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2টা মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গাল চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথাই করছে। আমি আমার হাত দেখলাম রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়ে এতটা জোরে মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগি কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়েছে? আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপা আমায় বললো যাওয়ার জন্য, তাই। তোর আমি কি বললাম? আমার মুখের উপরে কখনো কোনো কথা বলবি না, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। যা, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেই জানি না। আমি গাড়ি কাছে চলে এলাম। এদিকে মাথাটাও ঘুরছে, কত জোরে মেরেছি থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে। তখন আমি বললাম, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর উর্মি আমাকে একটা বড় শপিং মলের সামনে থামাতে বলে। আমি গাড়ি থেমে দরজা খুলে দিলে উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, তুই এখানে থাকবি, আর হ্যাঁ মনে রাখিস, ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে যায় শপিং মলের ভিতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয়। গাড়ি কাছে আসতেই আমি দরজা খুলে দিলাম। উর্মি গাড়িতে বসে। আমি গাড়ি চালানো শুরু করলাম। তখন বললাম, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুপুদের বাড়িতে। আমি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিলাম, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল কলেজে যেতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উর্মি আমাকে বলে, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্দেহ হয়ে যাচ্ছে, আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। দাঁতে দাঁত চেপে বললাম, গাড়ি থামা বলছি। আমি বাধ্য হয়ে গাড়ি দাঁড় করেই উর্মি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইয়ের কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। আমি গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির হাওয়াই মিঠাই খাওয়া দেখছি। উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেপেলেরা চলে আসে। এটা দেখে আমি গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়াই। উর্মি তো সেদিকে কোনো খেয়ালই নেই, সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছে। তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায়। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে আমি উর্মির সামনে চলে যাই। তখন ছেলেগুলো বলে, কিরে আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়, তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লেগেছে, আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস করলি কি করে? এই বলে ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তিতে আরো একটা চড় বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন আমি ওই ছেলেগুলোকে মারা শুরু করলাম। কিছুক্ষণ পর আরও কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। আমি কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলাম। দৌড়তে দৌড়তে আমরা আরেকটা গ্রামে চলে যাই। ওই গ্রামে গিয়ে আমরা একটা মসজিদে আশ্রয় নিই আর মসজিদের মুয়াজ্জিমকে সব কিছু খুলে বলি। মুয়াজ্জিম সব শুনে আমাকে আর উর্মিকে বসতে বলে। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে আমি সব কিছু খুলে বলি আর তাদের সাহায্য চাই। তখন মুরব্বীরা আমাকে নিয়ে একটা জায়গায় বসেন। তারপর আমি আর উর্মিকে নানান প্রশ্ন করেন। আমি সব প্রশ্নের উত্তর ঠিকই দিলাম, কিন্তু উর্মি সব কিছুর উত্তর দেননি। আমি সবাইকে বলি উর্মি আমার স্ত্রী, কারণ আমি গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকেই জানতাম। উর্মি তখন আমাকে সাথে মুরব্বীদেরও নানানভাবে কটূক্তি করে। তখন মুরব্বীরা সবাই মিলে কাজে ডেকে উর্মি আর আমার বিয়ে করিয়ে দেন। বিয়ে শেষ হয়ে গেলে আমি আর উর্মিকে আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে উর্মিও গাড়িতে উঠে। আমি গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি আমাকে গালি দিয়ে বলে, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলে কি করে আমায় তোর বউ বলার?
এছাড়া কোনো উপায় ছিল না। আমি সব কিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সব কিছু বেচতে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নেব? তুই ভাবলি কি করে? ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না, আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন, তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনোই হতো না। আপনি আপনার জেদ আর আপনার ইগোর জন্যই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানে না, আর তোকে আমার স্বামী বলেও মানে না। আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগল আর উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি? ছোট লোকের বাচ্চা তুই? হ্যাঁ, ঠিকই বলেছি। আমার কি পাগল কুত্তা কামড়াইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? পাগল খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও, আপনি এখন আমি লিমিট ক্রস করছি বলছেন? সামান্য কয়েকটা কথা বলতে আপনার লিমিট আমি ক্রস করে ফেলেছি? আরে আপনি যেমন ছোট থেকে অনেক কথা বলছেন, তাহলে আপনি কি লিমিট ক্রস করেননি? ম্যাডাম শুনুন, মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয়, তার আসল পরিচয় হলো তার ব্যবহারাত্মক চরিত্র দিয়ে। আপনারা বড়লোক মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে, তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোঁকা দেবে সেটা বুঝতে পারে ওঠেন না। আপনারা মনে করেন টাকা পয়সা থাকলে আসল সুখ, কিন্তু ম্যাডাম সেটা সত্যি না। সত্যিটা হলো মানুষের ভালো কাজে একজন মানুষের আসল শান্তি। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব, কালকে কোথায় কোথায় পার্টি করব, তাহলে তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন আর কতজন মানুষকে সাহায্য করেছেন, সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতরে অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। আমার কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি আমার কথাগুলো শুনতে তার ভালো লাগছিল। তখন আমি এবার বললাম, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানতে পারবে না, আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দেবো। কথাগুলো বলতে বলতে আমরা বাসায় চলে যাই। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে প্রবেশ করি। তখন ফুপা বলেন, কোথায় গিয়েছিলে তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গেছিলাম। গ্রামের সন্ধ্যার পর কোথাও বের হবি না, গ্রামের পরিবেশ সন্ধ্যার পরেই পাল্টে যায়। আচ্ছা। আমি আমার রুমে চলে যাই। রাতের খাবার খাওয়ার সময় ফুপু বলেন, উর্মি, তোর আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুপু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মি, তুই চাইলে কালকে সুমির সাথে সুমি কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুল ও সুমিকে নিয়ে সুমি কলেজে যায়। কলেজে গিয়ে তোর ভালো লাগবে। তোর ফুপু তো তার কাজ নিয়ে বিজি, আমি অফিসে থাকি, তুই একা বাসায় থাকিস। আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে? তখন ইচ্ছে হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। আমি সবাই বসে টিভি দেখছি আর খাবার খাচ্ছি, আর এদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর, তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলছেন। সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির বাবা বলে, কিরে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই যে কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? যেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করি। এদিকে উর্মিরা সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে নামে, আর আমার কোনো দিকে নজর নেই, আমার নজর শুধু নিজের মোবাইলের স্ক্রিনে। তখন সুমি বলে, এই যে হ্যালো। ব্যস্ত আছে এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপ কর, না হলে তোর। আমার কোনো দিকে খেয়াল নেই, আমি শুধু আমার গেম নিয়ে ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে তখন আমাকে জোরে ধাক্কা মারে। সুমির ধাক্কায় আমার জ্ঞান ফিরে। তখন আমি সামনে তাকে দেখতে পাই উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। আমি ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ি কাছে চলে যাই। আমার পিছন পিছন সুমি আর উর্মি গাড়ি কাছে চলে আসে। আমি দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে, আর সুমি আমার পাশে সিটে এসে বসে। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেলাম। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে, আপু চলো। চল। কি হলো, তুমিও আসো? উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না আপনারা যান। এই সুমি, ওকে এত বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছেই থাকুক, ওকে কেন ডাকছিস তুই? আপু ও তোমাদের চাকর নিয়ে আমাদের জন্য আর আমাদের অতিথি, তাই অন্তত তুই আর আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে
এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। অর্চনা এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখছো, আমি এদের কথা শুনতে পারলাম। ওদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুলছেরাছির হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে আসি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। আমি গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলাম। আর এদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর তার বান্ধবীর সাথে উর্মির পরিচয় করে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকাল ক্লাস শেষ করে সুমির আবার আড্ডা দিয়ে শুরু করে। কিছুক্ষণ পর সবাই যে যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় আমি গেম খেলছি। তখন সুমি আমার হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তো আবার যদি প্রিয় গেম সিওডি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্তি নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি এবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসায় এসে পৌঁছে যাই। দুপুরের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে আমার ঘুম ভাঙে। আমি ছাদে দোলনায় শুয়ে পড়ি। আমি শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি। সুমিদের বাসার সাথে এলেই খারাপ থাকা মনটা নিমিশে ভালো হয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দে মানুষের বাসায় ফেরার মতো করে পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। যাকে যাকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে গাছের ডালপালায় গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে। আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশেই বিদ্যুৎ কেন্দ্রের বাগান। বিকেল হলেই সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকাই থাকে, তবে বিকেল হলেই শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশেপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই আমি কারো ছাদে আসার শব্দ পাই। আমি তাকে দেখি সুমি আর উর্মি ছাদে আসছে। আমি সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছি। তখনই উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে তাতে তোর কি আপু? আমার এখানে আসছিস সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমার একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরও রাহুল তোকে কিচ্ছু বলেনি। বলেছে কি? চাকর হয়ে বলবে কি? আপু ও চাকরও হলে কিন্তু আমাদের মতোই মানুষ। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী পরিবারের ছেলে হতো তাহলে তুই রাহুলের জায়গায় থাকতি, তাহলে কি তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেকভাবে বাজেভাবে কথা বলিস, ট্রিট করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো তাহলে তুই সেগুলো কি সহ্য করতে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেইগুলো সহজে প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজে প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে। জানিস তো আপু, মানুষ যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরও যদি তুই চাস তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে নিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন জানি উর্মি মনে কিছুটা মায়া হলো আমার জন্য। তখন উর্মি আমার চেহারার দিকে তাকালো। আসলে বেচারার চেহারায় কষ্টের ছাপ। তখন উর্মি মনে মনে বলে, সত্যিই তো, ওর চেহারায় কষ্টের চাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যিই তো আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো মা বাবা বা পরিবারের সবার সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবারই নেই যে রাহুল তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার সাথে অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়, নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এদিকে সুমি তাকিয়ে দেখতে পায় উর্মি আমার দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকিয়ে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক, চল ফুপু আর ফুপার সাথে কথা বলি গিয়ে। সুমি উর্মির কথা শুনে একটা মুচকি হাসি দিল। উর্মি সুমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা আমি ছাদ থেকে নেমে নিচে চলে যাই। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি কিছু একটা নিয়ে টেনশনে আছি। তখন ফুপু আমাকে বলে, কিরে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে, আর কাকে কল দিচ্ছিস বারবার? ফুপুর কথা শুনে সবাই আমার দিকে তাকায়। তখন ফুপা আমাকে প্রশ্ন করেন, কি রাহুল, কি হয়েছে? কোনো কিছু সমস্যা হয়েছে কি? ফুপা মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা?
বাড়িতে কল দিচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোনই বন্ধ দেখাচ্ছে। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। আমার কথা শুনে উর্মি কল দিল তার মা বাবা এবং চাচা চাচির নাম্বারে, কিন্তু সবার ফোনই বন্ধ দেখাচ্ছে। তখন উর্মি বলে, ফুপা ও তো ঠিক বলছে, সবার ফোন বন্ধ। আমি এখন কল দিয়েছিলাম। ফুপা আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আর চিন্তা করিস না, রাতে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ধরছে না। আর কারোর কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে, ভাই বলেছিল আজকে কি যেন একটা বড় ডিল হবে, তাই সবাই কাজে এখন বিজি, তাই হয়তো কল ধরছে না। চিন্তা করিস না, হাতের কাজ শেষ হলে তোর সাথে যোগাযোগ করবে। আরে তোরা খাওয়া দাওয়া কর শান্তিতে। আমার কেমন জানি টেনশন হচ্ছে। আমি একের পর এক কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমি সুমিকে নিয়ে কলেজে চলে যাই। কলেজ থেকে ফেরার পথে সুমি আমাকে গাড়ি থামানোর জন্য বলে। আমি গাড়ি থামিয়ে বললাম, কি হলো, এভাবে গাড়ি থামানোর কি আছে? তোমার সাথে আমার কথা আছে। তোর মতো পিচ্ছির আবার কি কথা? আরে আমার কথা শুনবে না আমায় রাগাবে? আচ্ছা বল। আই থিঙ্ক। তুমি চিন্তা করো। আরে আগে আমার পুরো কথাটা শুনবে। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো। সুমি আর কিছু বলার আগেই আমার ফোন বেজে ওঠে। আমি সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পাই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার দেখে আমি কল রিসিভ করিনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর আমি ফোন রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আমার প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি, তবে আমি যা শুনলাম সেটা শুনে আমি কি বলবো আমার শক্তি বোধহয় আর নেই। কিছু বলার আগে আমি যা শুনতে পাই তাতে করে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি মাটিতে। তখন সুমি আমার কাছে এসে আমার ফোন হাতে নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, কি হলো, কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চুপচাপ কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর ফোন কেটে দিল। আমার কাছে এসে আমাকে বলল, কি হলো, হঠাৎ করে বসে পড়লেন কেন? কে কল দিয়েছিল, কি বললো ফোন দিয়ে? আমি কোনো কথাই বলছি না, মাথায় হাত দিয়ে নিচে হয়ে বসে আছি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে সুমি, কিন্তু আমি কিছুই বলছি না। হঠাৎ করে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। তখন বললাম, এখন আমার বাসায় যেতে হবে। কেন? সব কিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে ওঠো, আমার এক্ষুনি বাসায় যাওয়া লাগবে। না বলছি তো, না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে আমার চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে ফুপু বের হয়ে এসে বলেন, কি রে রাহুল, এইভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নেই, আমাদের এখন বের হতে হবে। বের হবি মানে? ফুপু পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মি রুমে গিয়ে দরজা নক না করে উর্মি রুমে ঢুকে পড়ি। আমি রুমে ঢুকে দেখতে পাই উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন আমি কি উর্মির কান থেকে হেডফোন খুলে দিলাম। তখন উর্মি বিরক্তিকর ভাব নিয়ে তাকালো। উর্মি আমাকে দেখে রেগে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে নিচে থেকে অনেক ডাকছিলাম কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে এসে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল কি হয়েছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ ম্যাডাম। চুপচাপ রুম থেকে বের হো বলছি, না হলে তোকে। এবার আর নিজের একটা সামলাতে পারলাম না। তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমার অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমায় তুই তুই করে কথা বলছিস? তোকে তো আমি। উর্মি যে আমার মারার জন্য হাত তুললো, তখনই আমি উর্মি গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন বললাম, কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে উর্মিকে গাড়িতে বসে আমি গাড়িতে বসে পড়ি। আমি গাড়ি স্টার্ট দিলাম। এদিকে আমের উর্মি যাওয়ার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফুপু ফুপর ঘোর কাটে সুমির দেওয়া ধাক্কাতে। তখন সুমি তার মাকে বলে, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতেও পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। দূর, তুমি যে কি করো। কথাটা বলেই সুমি ঘরের ভিতরে ঢুকে সবাই বসে আমার নাম্বারে কল দিল, কিন্তু আমি বারবার ফোন কেটে দিচ্ছি। এদিকে উর্মি আমাকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু আমি সেগুলো কানে নিচ্ছিলাম না। আমি গাড়ি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে তখন
আমাকে উর্মি বলে, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এই উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছে। আমি সেদিকে মনোযোগ না দিয়ে চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়। আমরা বাসায় পৌঁছতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে নেমে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবা রে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে ও। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতোই মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতো ছুরি মেরে দিল, এটাই হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আম্মু, ছোট আব্বু, চাচা, চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এভাবে বাসার বাড়ি থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম, তখন ম্যাডাম ছোট আম্মুকে বলেন, মা, তোমরা এভাবে বাসার বাহিরে কেন? আমাদের সব জিনিসপত্র ও বাহিরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগে বলেছিলাম একে বিশ্বাস করিস না, দেখলি তো তুই। আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি, চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছে না চুপ। তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়। রাহুলের কলা চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবে। আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখনই জয় বাসা থেকে বের হয়ে আসে। জয় সে উর্মিকে উদ্দেশ্য করে বলে, রাহুল সত্যি বলছো এসব? রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি সম্পত্তি হাতে নেওয়ার জন্য অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি উর্মি। এই সম্পত্তি হাতে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি, তোমার পেছনে কুত্তার মতো ঘুরে বেড়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করেছি, তারপর আমি কাজে নেমে পড়ি। আর এখন তোমরা তোমাদের বাড়ির বাইরে। নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। একটু দাঁড়াও, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মির চোখ যেন আমাবাসার অন্ধকার নেমে আসে। উর্মি জয়ের গলা চেপে ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় এভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে 2টা থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলে, তোর মতো অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি তো এতটা খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে। তুই ছিল আমার ডাবার চালের গুটি, তোকে নিয়ে আমি গেমটা জিতলাম। গেম শেষ, তুইও শেষ। এখন সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যা, না হলে ঘাট টাকা দিয়ে বের করে দিব। আমি যখন সবাইকে নিয়ে চলে আসছিলাম তখন জয় আমাকে উদ্দেশ্য করে বলে, কি রাহুল, তুই এদের নিয়ে কোথায় যাচ্ছিস? তুই চাইলে থাকতে পারিস আমাদের সাথে। আমরা ওর মতো পশু না যে তোর সাথে খারাপ ব্যবহার করবো। আপনার মতো বেইমানও না যে বিছানায় ঘুমাবো আর সেই বিছানায় ভেঙে ফেলবো। জয় সাহেব, চাকর হতে পারি, তবে মালিকের সাথে কোনো সময় বেইমানি করব না। তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে। জায়গা এটাই থাকবে, বাড়িও এটা থাকবে। তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কর্তা হবেন। কথাটি বলেই আমি সবাইকে নিয়ে চলে আসি ওই বাসা থেকে। আমি সবাইকে নিয়ে একটা বাগানের পাশে বসি। তখন আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, ছোট আব্বু, চাচা, এসব কি করে হলো? আমরা কিছু বলতে পারছি না। আজকে সকালে হঠাৎ করে নোটিশ আসে বাসা ছেড়ে দেওয়ার জন্য, আর কালকে আমাদের হাত থেকে সব কন্ট্রাক্ট বের হয়ে যায়। কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম, সেটা জমা দেওয়ার তারিখ কালকে চলে গেছে। আমি তো কখনো বিশ্বাসও করতে পারি নাই জয় এমন করবে। ছোট আব্বু আর চাচা, তোমরা পুরনো কথা ভুলে যাও, আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু নতুনভাবে শুরু করতে গেলে তো অনেক টাকার দরকার। সেসব চিন্তা পরে করা যাবে, আগে দাদিমাকে নিয়ে চলো ফুফাদের বাড়িতে। আর ছোট আব্বু আর চাচা, তোমরা সেখানে কয়েকটা দিন থাকতে হবে, আর আমি আবার সিলেটে ফিরে আসবো। কেন? কাজ আছে ছোট আম্মু। তারপর আমি একটা গাড়ি ঠিক করে সবাইকে নিয়ে আবার ফুফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা পর সবাই ফুফুদের বাসায় পৌঁছে গেলাম। ফুফু সবাইকে দেখে তো অনেক খুশি। তারপর সবাই মিলে ভিতরে ঢুকে বসলেন আর আমি আমার রুমে চলে যাই। এদিকে সুমিও আমার রুমে আসে। সুমি এসে দেখতে পায় আমি আমার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি। তখন সুমি আমাকে বলে, কি ব্যাপার, তুমি কাপড় গুছাচ্ছ কেন? চলে যাব তাই। মানে? যা শুনেছো সেটাই। আমি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। আমায় নিচে নামতে দেখে ছোট আব্বু বললেন, কিরে, কোথায় যাচ্ছিস তুই? কাজে। কিসের কাজে আর কোথায় যাচ্ছিস? চট্টগ্রামে যাচ্ছি। দাদু ভাই, আমাদের ছেড়ে চলে যাবি তুই?
দাদিমা যদি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তাহলে হয়তো ফিরে আসবো, না হলে আসা হবে না। কথাগুলো বলে চোখের জল মুছে নিলাম। দাদুভাই কি বলছিস তুই? তোর কথার মানে কিছু বুঝতে পারছি না রে আমি। ছোট আম্মু, তোমরা হয়তো জানো আমি কি বলছি। ভালো থেকে সবাই, আর যদি সৃষ্টিকর্তার কৃপা হয় আর কিছু করতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে। দিব এক থাপ্পড়। তুই কি থেকে কি শুনেছিস আর সেটা নিয়ে এসব চিন্তা করছিস, আর এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যাবি। তুই এই নিয়ে চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি একদম। হয়তো বা তার উল্টোটা হতে পারে। ছোট আব্বু, চাচা আর চাচি, তোমাদের অনেক মনে পড়বে, আর আমার খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু আশা করি ফিরিয়ে দিতে পারবো। এখন আসি আমি, ভালো থেকে সবাই। আমি কথাটি বলেই একবার সবার দিকে তাকিয়ে হাঁটা দিলাম। কি যেন মনে করে আবার দাঁড়িয়ে পড়ি। আমি পিছন ফিরে সুমির সামনে এসে বললাম, সুমি, ভালো করে লেখাপড়া করিস, তোকে অনেক বড় একজন ডাক্তার হতে হবে, আর ভালো কাউকে বিয়ে করে নিস। আর আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। তোর সামনে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ফুপা আর ফুপা তোর থেকে অনেক ভালো কিছু আশা করে, তুই তাদের সেই আশাটুকু কীভাবে শেষ করে দিস না। আমার কথা শুনে সুমি এবার কান্না করে দিল। আমি যখন দুপুরে চলে যাই তখনও সুমি অনেক কান্না করছিল। সুমি কান্না মিশ্রিত স্বরে বলে, তুমি হঠাৎ করে এ ধরনের কথা বলছো কেন? আর আমি কি বলছি তুমি ভালো করে সেটা বুঝতে পারছো। আশা করি তুই আমার ইচ্ছেটা পূরণ করবি। আমি এবার উর্মির সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আজকের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনার উপর এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আপনি চাইলে সেই থাপ্পড়গুলো আমাকে ফেরত দিয়ে দিতে পারেন, আমি কিছু বলবো না। উর্মি এত সময় সবার কথা শুনছিল আর সবার মুখের দিকে তাকাচ্ছিল। আমার কথা শুনে রাগ হলেও কেন জানি উর্মি আজকে আমার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছে। তখন উর্মি বলে, যা, ক্ষমা করে দিলাম। আমি বেরিয়ে পড়ি বাসা থেকে। তারপর আমি একটা বাসে উঠে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাস চলা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। পরদিন সকালে বাস পৌঁছে যায় চট্টগ্রামে। আমি বাস থেকে নেমে একটা অফিসের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণে সিএনজি সে থামে একটা অফিসের সামনে। আমি ভাড়া মিটে অফিসের দিকে হাঁটা দিলাম। তখন দারোয়ান আমার পথ আটকে দাঁড়ালো। দারোয়ান আমাকে বলে, কোথায় যাবেন আপনি? আপনার বসের সাথে দেখা করব। স্যারের সঙ্গে আপনি দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কি? না। তাহলে আজকে আপনি স্যারের সঙ্গে দেখা করতে পারবেন না। আচ্ছা, আপনি কাগজটা আপনার স্যারের কাছে দিলে উনি আমাকে চিনতে পারবেন। আচ্ছা। আমাকে বসে রেখে দারোয়ান আমার দেওয়া কাগজ নিয়ে ভিতরে চলে গেলেন। দারোয়ান তার স্যারের কাছে থেকে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করে তখন দারোয়ান তার স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার, একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে, কিন্তু উনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি। তাহলে বলে দাও, আমি বিজি আছি। কিন্তু স্যার, এই কাগজটা দেখিয়ে বলেন আপনি এই কাগজটা দেখলে উনিকে চিনতে পারবেন। আচ্ছা, দাও দেখি কাগজটা। কাগজটা পরে অফিসের বস দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, কোথায় আছে এখন রাহুল? রাহুল কে? এই চিঠিটা যে দিয়েছে সে এখন কোথায়? স্যার, আমি ওনাকে ওয়েটিং রুমে বসিয়ে আসছি। আচ্ছা, চলো। তারপর দারোয়ান আর বস মিলে ওয়েটিং রুমে এসে দেখতে পাই আমি বসে আছি। তখন বস আমাকে এসে জড়িয়ে ধরে বলে, বন্ধু রাহুল, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে সুফিয়ান, তুই কেমন আছিস? ভালো আছি। তোর এই অবস্থা কেন? চাকরির অবস্থা কেমন হবে আর? আরে শালা, এই কথা আবার বলিস? তুই কি আর এই কথাগুলো ছাড়া অন্য কথা বলতে পারিস না? যা সত্যি তাই বললাম। চল আমার রুমে, কতদিন পরে তোর সাথে দেখা। আর দারুণ চাচা, তুমি 2টা ঠান্ডা পানি নিয়ে আসো। আচ্ছা। আমি আর সুফিয়ান তার রুমে গিয়ে বসে কিছুক্ষণ পর অফিসের একটা ছেলে এসে আমাকে আর সুফিয়ানকে ঠান্ডা দিয়ে যায়। সুফিয়ান তখন আমাকে বলে, বল বন্ধু, তোর কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু। আজকে ভালো থাকার পিছনে তোর অবদান সবচেয়ে বেশি। তুই যে ওই দিন আমাকে সাহায্য না করতি, তাহলে আমি কখনোই ভালো থাকতে পারতাম না, আর এই পজিশনে আসতে পারতাম না। আরে শালা, তুই আমার বন্ধু, আমি তোকে সাহায্য করব না আর কাকে করব বল? তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিতু আর নমি কেমন আছে? ভালো আছে ওরা। চল আমার বাসায়। আর মিতু তো তোকে দেখলে খুব খুশি হবে। জানিস, মিতু আর আমি প্রায় তোর কথা বলি। মিতু হলো ওর স্ত্রীর নাম, আর নমি তার মেয়ের নাম। না রে বন্ধু, তোর কাছে কিছু কাজে আসছি, সেটা হয়ে গেলে আমি চলে যাব। শালা, চলে যাবি মানে? পাক্কা কয়েক মাস আমার এখানে থাকবি। 2 বন্ধু মিলে ঘোরাঘুরি করবো। চল বাসায় চল, এখন আর কোনো কথাই হবে না। তারপর সুফিয়ান আমাকে জোর করে নিয়ে অফিস থেকে বাড়ি চলে যায়। বাসার সামনে গিয়ে বেল বাজায়। কিছুক্ষণ পর মিতু দরজা খুলে দিল। সুফিয়ানকে দেখে মিতু বলে, কি ব্যাপার, তুমি এসবে বাড়িতে? আমি আর আমার সাথে একজন থাকে, যাকে দেখলে তুই খুশি হবি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে দেখি কে আছে। আমাকে দেখে মিতু বলে, আরে রাহুল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি রে, আয় ভেতরে আয়। ভিতরে গিয়ে বসার পর আমি সুফিয়ানকে বললাম, সুফিয়ান, তোর সাথে কথা ছিল, আর আমার সিলেট ফিরতে হবে। ওই হারামি, এখন কয়েক মাস সিলেটে যাওয়া হচ্ছে না, তুই এখন আমাদের সাথেই কয়েক মাস থাকবি। তা হয় না রে মিতু, আমার হাতে সময় কম কিন্তু কাজ অনেক। আর কোনো কথা না বলে খাবার টেবিলে আয়,
খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে। আমি আর সুফিয়ান খাবার টেবিলে বসতেই নমি এসে আমাকে মামা মামা ডেকে আমার কোলে উঠে যায়। আমি খাবার খাচ্ছি, সাথে নমিকেও খাইয়ে দিচ্ছি। মিতু আর সুফিয়ান তো অনেক খুশি আমাকে পেয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমি নমিকে কোলে নিয়ে সোফায় বসে সুফিয়ান এসে আমার পাশে বসে। মিতু তো রান্নাঘরে কাজ শেষ করে আমার আর সুফিয়ানের সাথে আড্ডায় অংশ নিল। কিছুক্ষণ পর সুফিয়ান বলল, এখন বল, আগে কি বলতে চেয়েছিলি? আমার তোর সাহায্যের প্রয়োজন বন্ধু, অনেক ভেবেচিন্তে আমি তোর কাছে এসেছি। কি হয়েছে বলবি তো? আর ও তোকে সাহায্য করবে না, ওর ঘাড় করবে। আরে আমি মানা করছি নাকি? তুমি এর মাঝে আমার ঘাত ধরে টানাটানি শুরু করলে। আচ্ছা বল, তুই কীরকম সাহায্য চাস? শোন তাহলে। তারপর তাকে সবকিছু খুলে বললাম। ভালো হয়েছে, উর্মির সাথে এমনটাই হওয়ার কথা ছিল। উর্মি তোর সাথে যা করেছে, জ্বর করা কাজগুলো তো কিছুই না, কিন্তু কষ্ট হচ্ছে উর্মির পরিবারের সবার জন্য। ওনারা এইভাবে এই বয়সে বাড়ি ছাড়া হবে, এর চেয়ে খারাপ কি হতে পারে? তো বন্ধু, এখন আমায় কী করতে হবে তুই বল। এই জয়ের কাছ থেকে আমি 1 মিনিটে সব কিছু কেড়ে নেব, তুই শুধু একবার বল। আমায় কিছু টাকা দিবি তুই? ছোট আব্বুকে নতুন একটা ব্যবসা শুরু করে দিতাম আর কি। এই ছোট ব্যবসা দিয়ে যদি তারা আগের পর্যায়ে যেতে পারে তাহলে তো ভালোই হয়। চিন্তা করিস না, আমি তোর সব টাকা 2 বছরের মধ্যে পরিশোধ করে দেব। তোর কি মাথা খারাপ হলো রাহুল? তুই কি বলছিস এসব? আরে আজকে যা কিছু আমাদের, তা তো তোরও অধিকার রয়েছে। আমি সব চাই না রে, আমি চাই শুধু ছোট আব্বুর যেন তাদের আগের অবস্থানে ফিরে যায়। তার জন্য একটা রাস্তা আছে আমার কাছে। কি? আর 10 দিন পর আমার অফিসে নতুন একটা শাখা খুলেছি সিলেটে। সেই শাখার দায়িত্ব তুই নে। নতুন ব্যবসা শুরু করে সুবিধা করতে পারছি না, তাই তুই আমার এই ব্যবসাটা দেখাশোনা কর। আমি তো কয়েক মাস পরে দুবাই শিফট হয়ে যাব। দুবাই চলে গেলে আমার বিজনেসগুলো দেখার মতো কেউ থাকবে না। তুই যদি আমার বিজনেসগুলোর দায়িত্ব নিতি তাহলে আমি খুব শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার তো... আর কোনো কথা না, আমরা কয়েক মাস পরে দুবাই চলে যাব, তাই আমরা এখন কয়েকদিন জমিয়ে বেশ আড্ডা দিব। আমার কথাটা তো শুনবি তোরা। আর কোনো কথা হবে না, যা রুমে গিয়ে রেস্ট নে। রাতে বেরোবো সবাই মিলে, পুরোনো দিনে সে আড্ডাগুলো আবার জমিয়ে তুলতে হবে। এদিকে আমি বাসা থেকে চলে আসার পর সবাই মন খারাপ করে বসে আছে। উর্মি একদিক দিয়ে ভালো লাগছে, আর অন্যদিক দিয়ে জয়ের প্রতি রাগও হচ্ছে। উর্মি যদি জয়কে সামনে পেত তাহলে তাকে খুন করে ফেলতো। উর্মি সবার দিকে তাকিয়ে উর্মি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা সামান্য একটা চাকরের জন্য মন খারাপ করে বসে আছো কেন? উর্মি, তোমাকে আমি কতদিন বলেছি যে রাহুলকে চাকর বলে সম্বোধন করবে না। চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মারে, এমন করে কেন বলছিস? সেটা তো আমাদের পরিবারের একজন সদস্য। দেখছিস না সেটা কেমন আমাদের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ছে। নিজের ছেলে মেয়ে থাকলে এমনভাবে কাজ করতো কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আরে চাচ্ছ, তুমি দেখছো না চাকরের বাচ্চা আমাদের সবাইকে বিপদে ফেলে কি করে পালিয়ে গেছে? আমরা যে ওকে এত বছর খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার কোনো প্রতিদান সে কোথায় দিল? সে সবার আগে নিজের কথা চিন্তা করে আমাদের সবাইকে এখানে রেখে এভাবে পালিয়ে গেছে। উর্মি, সেটা তোর ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা না, ভুল ধারণা হচ্ছে তোমাদের। তোমরা ওই অনাথার বাচ্চাটাকে আমাদের বাড়িতে এনে এত বছর খাইয়ে বড় করলে, আর আমাদের জন্য কি করলো? আবু, তুই কি বলছিস? নিজের লিমিটের ভেতর থেকে কথা বল। রাহুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুই একটা চাকরের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? চাকরের জন্য না, তোমার ব্যবহারের জন্য বলছি। ওই চাকরকে নিয়ে কথা বলছি বলেই তোর এত গায়ে লাগছে কেন? তুই আবার ওই ছোট লোককে ভালোবাসিস না তো আবার? হ্যাঁ, ভালোবাসি। ওই ছোট লোক, ওই চাকরটাকে আমি ভালোবাসি। তোর কোনো সমস্যা? সমস্যা হবে না? তুই একটা চাকরকে ভালোবাসিস? আমি একটা চাকরকে ভালোবাসি বলে তোমার এত সমস্যা? তাহলে তুমি যে একটা বাটপারকে ভালোবাসতে, তাহলে মামা আর মামির সমস্যা হয়নি? সুমিত, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুমি কি করবে? সত্যি কথা বলে সবার গায়ে লাগে। সুমিত, তোকে তো... উর্মি যখন সুমিকে মারার জন্য হাত উঠায় তখন ছোট আম্মু উর্মির হাত ধরে ফেলেন। তারপর ছোট আম্মু উর্মির গালে কষিয়ে থাপ্পড় মারেন। তখন উর্মি বলে, মা, তুমি আমায় মারলে? ওই হ্যাঁ, আমি তোকে মারলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগে মারা উচিত ছিল, তাহলে তুই এমন খারাপ বেয়াদব হয়ে উঠতি না। আমার তো মনে হয় জয় তোকে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যিই বলেছে। ভাবি, কি বলছো কি তুমি? না ভাই, ও অনেক খারাপ হয়ে গেছে। আমার মেয়ে বলে ওরে পরিচিত দিতে মনে হয় না। মা, চুপ, একদম চুপ। কার জন্য আজকে তুই দাঁড়িয়ে কথা বলছিস জানিস তুই?
না জানিস না, তুই জানবি কি করে? সারা দিন তো বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করায় ব্যস্ত থাকিস। কি বলছো কি? চুপ করো তুমি। আজকে তুমি আমায় থামিও না। ও যে এতদিন ছেলেটার সাথে বাজে আচরণ করছে, তারপর ছেলেটা কোনো দিন কিছু বলেছে ওকে নিয়ে? আজকে আমার চেয়ে ওই চাকর তোমাদের কাছে বড় হয়ে গেল বাবা মা? হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ ওই ছেলের জন্য তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। ওই চাকরটা যদি না থাকতো তাহলে তুই 6 বছর আগে পৃথিবীতে বেঁচে থাকতিস না। মানে? তুই যে রাহুলকে চাকর বলে শত অপমান করার পর রাহুল কেন তোকে কিছু বলে না জানিস? কেন? মনে পড়ে 6 বছর আগের কথা? ছোট মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করেন। 6 বছর আগে? 6 বছর আগে তুই কলেজ থেকে একদিন ফেরার পথে তুই অ্যাক্সিডেন্ট করিস। অ্যাক্সিডেন্টের সময় 2টা কিডনিতে চাপ পড়ে, আর যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে যায়। তোর গ্রুপের কিডনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তো আশা ছেড়ে দিয়ে বসেছিলাম। আমাদের কান্নাকাটি দেখে রাহুল একা একা ডক্টরের সাথে গিয়ে কথা বলে। ডক্টর রাহুলকে দেখে মানা করে দেয়, কিন্তু রাহুল ডক্টরের পায়ে ধরে বলে, ডাক্তার, আমার রক্ত আর উর্মির রক্তের গ্রুপ কিন্তু একই, প্লিজ আমার কিডনিগুলো নিয়ে নিন, তাহলে উর্মি বেঁচে যাবে। না, আমি পারবো না। তোমার এত কম বয়সে কিডনি ডোনেট করা বেআইনি। তাহলে আপনি একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এভাবে হারিয়ে যেতে দিবেন? আর তোমার মা বাবা? আমার মতো অনাথের মা বাবা তো উর্মির মা বাবা। মানে? ডাক্তার, আমি অনাথ। উর্মির বাবা আর মা আমাকে তাদের বাসায় থাকার জন্য জায়গা দিয়েছেন, আমায় নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছেন। আমায় কখনো বাবা মার অভাব বুঝতে দেননি। এখন আপনি বলেন, আমার কি ওদের মেয়ের জীবন বাঁচানো উচিত না? আমার কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমি বলার আগে আমার জন্য নিয়ে আসেন। জানেন ডাক্তার, ছোট আব্বু আর ছোট আম্মুর বিয়ের কয়েক বছর পর উর্মির জন্ম হয়। উর্মির জন্মের পর চৌধুরী বাড়ির সবাই যে কী খুশি হয় সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার তখন তাদের বাসায় আসার 2 বছর হয়। তখন আমি জানতে পারি উর্মির মা মানে ছোট আম্মু আর কোনো সন্তান নেননি। সন্তান নিলে হয়তো আমার জন্য তাদের স্নেহ ভালোবাসা কমে যাবে। চৌধুরী বাড়ির সবাই ছিল একমত, কারণ উর্মি আর আমি ছিলাম চৌধুরী বাড়ির প্রাণ। এখন আপনিই বলেন, উর্মি কিছু হলে ওই বাড়ির কেউ সেটা মেনে নিতে পারবে না। আমি মারা গেলে হয়তো কয়েকদিন সবাই কান্না করবে, কিন্তু উর্মির কিছু হয়ে গেলে ওই বাড়ির সবাই চিরদিন কান্না করবে। ওই বাড়ি কি অল্প বয়সে তাদের বাড়ির মেয়ের হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। জানেন ডাক্তার, আমি ছোটোবেলায় আমার মা বাবার আদর পাইনি, কখনো পেয়েছি আমি সেই বাবা আর মাকে। কীভাবে নিজের সামনে কষ্ট পেতে দেখতে পারি আপনি বলুন? আপনি যদি আমার কিডনি না নেন তাহলে আমি এখন আপনার চেম্বার থেকে বের হয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি এবারে সবাই কীভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমার আত্মহত্যার একমাত্র কারণ হবেন আপনি। দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা কখনো সম্ভব না। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আপনি কি চাইছেন আমার ছোট আম্মু আর ছোট আব্বু এভাবে কষ্ট পাক? আমি সেটা সন্তানে কিভাবে মেনে নেব? কিন্তু আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি উর্মিকে বাঁচিয়ে দিন, তা না হলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি দেখছি। তারপর ডাক্তার নার্সকে ডেকে আমার রক্তের গ্রুপ পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিতে বলেন। 2 ঘন্টা পরে আমার অপারেশন শুরু হয়। আমাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরও আমার পেট যখন কাটা হয়, আমার শরীর তখন কেমন যেন খিদে আসছিল। যখনই কিডনি বের করা হচ্ছিল তখন আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। আমার কিডনি বের করার জন্য অপারেশন হচ্ছে, আর আমার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে আসছিল। তারপর হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। 3 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়, আর উর্মির মা বাবা আর চাচার সামনে গিয়ে বলেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ের অপারেশন হয়ে গেছে। সে এখন বিপদমুক্ত। জ্ঞান ফেরার আগ পর্যন্ত তাদের আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারের কথা শুনে 3 জনই দাঁড়িয়ে যায়। সবার মুখের হাসি ফুটে ওঠে। তখন উর্মির বাবা ডাক্তারকে বলেন, ডাক্তার, আপনারা বললেন কিডনি পাওয়া যায়নি, তাহলে? কিডনি পাওয়া যায়নি, তবে একটা ছেলে তার কিডনি স্বেচ্ছায় দিয়েছে। তার 2টা কিডনি আমরা আপনার মেয়েকে আর আপনার মেয়ের কিডনিগুলো ওই ছেলেকে লাগিয়ে দিয়েছি। কিন্তু এতে ডক্টর ছেলেটা মারা যাবে, তবে ছেলেটা যদি মেডিসিন নিয়মিত খায় তাহলে হয়তো কয়েকটা বছর বেশি বাঁচতে পারবে, আর ভাগ্য ভালো হলে 10 থেকে 15 বছর। আপনার মেয়ের 2টা কিডনির মাঝে ডান পাশের কিডনি 40% ভালো ছিল। ডাক্তার, সে ছেলেটা কোথায়? আমরা ছেলেটার সাথে দেখা করতে চাই, যে ছেলেটা নিজের জীবনকে বাজি রেখে আমাদের মেয়েটাকে এভাবে বাঁচিয়ে দিল। আসুন আমার সাথে। তারপর ডাক্তার 3 জনকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলেন। রুমের ভিতর ঢুকে বেডের দিকে তাকিয়ে 3 জনই শর্ট খেয়ে যান। আমাকে আর উর্মিকে পাশাপাশি বেডে শুয়ে থাকতে দেখে তখন চাচা ডাক্তারকে বলেন, ডাক্তার, রাহুলের কি হয়েছে? এভাবে শুয়ে আছে যে?
এই ছেলেই তো আপনার মেয়েকে কিডনি ডোনেট করেছে। ডক্টর রাহুলের কথা শুনে আপনি ওর থেকে কিডনি নিয়ে নিলেন? আমি অনেক মানা করি, কিন্তু ছেলেটার কথা শুনে আমার বাধ্য হয়ে নিতে হয়েছে। তাই বলে ডাক্তার? চৌধুরী সাহেব, ওই ছেলের কথাগুলো শুনে কিছু বলার ভাষা পাইনি। ছেলেটা আপনাদের সুখের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। জানেন ছেলেটা আপনাদের নিয়ে কি কি বলেছে? কি বলেছে? রাহুলের বলা কথাগুলো বললাম সবাইকে। ডাক্তারের কথা বলছেন, তার চোখেও পানি স্পষ্ট। সব শুনে ছোট আব্বু, ছোট আম্মু আর চাচার চোখে জল চলে আসে। ছোট আব্বু, ছোট আম্মু সব শুনে সেখানেই বসে পড়েন আর মাথায় হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। ছোট আব্বুর চাচা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। আমি যে তাদের খুশির জন্য এভাবে নিজের জীবনটা বিলিয়ে দেবো সেটা তারা কখনো হয়তো ভাবতে পারেননি। 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে ডাক্তার আমাকে পরীক্ষা করে কেবিনে শিফট করেন। আমাকে কেবিনে নিয়ে যাওয়া হলে আমি আমার ছোট আম্মুকে বলি, ছোট আম্মু, তুমি কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, উর্মি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো। তুই কেন এমনটা করলি রাহুল? আমি কি করলাম আবার? তুই তোর কিডনিগুলো দিতে কে বলেছে? তখন রুমে প্রবেশ করে ছোট আব্বু আর চাচা। আমি ছোট আব্বুর চাচাকে দেখে বললাম, ছোট আব্বু, চাচা, তোমরা ছোট আম্মুকে বোঝাও তো, কিভাবে কান্না করছে দেখো। তুই এই কাজ করতে গেলি কেন রাহুল? কি করব চাচা, নিজের বাবা মা তো কখনো দেখিনি, কিন্তু এই বাবা মা আমায় এত স্নেহ ভালোবাসা দিয়েছে আমি কখনো বলতে পারবো না। এখন তুমি বলো, এই বাবা মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারি কি করে বলো? আমি না হলাম তাদের ছেলে, কিন্তু তাদের মা বাবা বলে ডেকেছি তো। ছেলে আমি তাদের কষ্ট পেতে দেবো না কখনো। ছোট মামার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছেন। আমি আমার ছোট মাকে শান্ত করার চেষ্টা করছি। এদিকে ছোট আব্বু আর চাচা চোখের জল মুছে ব্যস্ত। কিছুক্ষণ পর উর্মির জ্ঞান ফেরায়, খবর এসে নার্স দিয়ে যায়। তখন আমি সবাইকে উর্মির কাছে যাওয়ার জন্য বলি। তখন সবাই উর্মির কাছে যায়। উর্মির জ্ঞান ফেরার পর সবার সাথে কথা বলে। উর্মি আর আমি 10 দিন হাসপাতালে ছিলাম। 10 দিন পরে সকালে আমাকে নিয়ে বাসায় যাওয়া হয়, আর বিকেলে উর্মিকে বাসায় নিয়ে যাওয়া হয়। উর্মি আমাকে হাসপাতালে দেখে কিছুটা অবাক হয়। তখন তার মাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলেন, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। উর্মি তার মায়ের কথাটা শুনে যেন মনে হলো তার মা মিথ্যা বলছে। তারপর উর্মি আর কোনো কথা বলেনি। এভাবে কেটে যায় 2 মাস। আমি আর উর্মি এখন পুরোপুরি সুস্থ হয়ে যাই। আমার কিডনি ডোনেট করার কথা দাদিমা আর ফুপা শুনেই ছোট আম্মু আর ছোট আব্বুর থেকে একদিন আমি, উর্মি আর আমার চাচিকে ছাড়া সবাইকে ডেকে বলি, সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি যে উর্মিকে আমার কিডনি ডোনেট করেছি সেটা যেন উর্মি কখনো জানতে না পারে। এত বড় একটা কথা আমরা উর্মি থেকে কেন লুকাবো? আমি বলছি তাই ছোট আম্মু। দাদুভাই কি বলছিস তুই উর্মির এত বড় একটা উপকার করলি, সেটা উর্মি জানবে না? দাদিমা, উর্মি না জানাই ভালো নয় কি? কিছু কথা না হয় অজানাই থাকুক না। আর তারপরে যদি তোমরা চাও উর্মিকে বলতে, তাহলে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। দাদুভাই, হ্যাঁ দাদিমা, আমি তোমাদের কাছে হাত জোর করছি, প্লিজ। আচ্ছা, এই কথা কেউ জানবে না। তুই তবু এই বাড়ি ছেড়ে যাস না। আমাকে প্রতিদিন নিয়ম করে মেডিসিন খেতে হতো। আমি একদিন মিস করলে সেদিন দাদিমা আর ছোট আব্বু আমাকে অনেক বকাঝকা করতো আর আমার কানে হাত দিয়ে বসে থাকতো। এভাবেই কেটে যায় 6 বছর। এবার বর্তমান। সেই দিন শপিং মলে রাহুল তোকে বাঁচানোর জন্য ওই বখাটে ছেলেদের সাথে মারামারি করে। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো রাহুলের পেটে ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির সামনের অংশে রাহুলের কিডনিতে গিয়ে সোজা আঘাত করে। রাহুল প্রথমে ব্যথা অনুভব না করলেও ও পরে ব্যথা অনুভব করে, যার জন্য সেই দিন অজ্ঞান হয়ে যায়। রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। ডক্টর অপারেশন করবার পর আমাদের সেদিন কি বলেছিল তুই জানিস? ছোট আম্মুর মুখে এমন কথা শুনে উপস্থিত সবার চোখে জল। উর্মি চোখ দিয়ে জল পড়ছে অনবরত। উর্মি চোখের জল মুছে তার মাকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মা, সেদিন তো তোমরা কিছু বলনি, কিন্তু আজকে বলো ডাক্তার সেদিন কি বলেছিল? সেই দিন ডক্টর বলেছিল, দেখুন, ছুরির আঘাতটা বেশ গভীর। আমি আপনাদের আগে বলেছিলাম, রাহুলের যদি কোনো আঘাত লাগে পেটের ডান পাশে, তাহলে কিন্তু সেটা রাহুলের জীবন ঝুঁকিতে চলে যাবে। মেডিসিনের কারণে কিডনির অবস্থা আগের মতোই ছিল, কিন্তু ছুরির আঘাতে রাহুলের কিডনি 40 থেকে 20% কমে আসছে। এখন যে কোনো সময় রাহুলের কোনো কিছু হয়ে যেতে পারে। হয়তো রাহুল। ডক্টর, আজ ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন। যত টাকা লাগবে আমি আপনাকে দেব, তবুও আমার ছেলেটাকে আমার কাছে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকার কথা উঠছে না। রাহুলের গ্রুপের কিডনি কি এতদিন তো পাওয়া যায়নি ডাক্তার? দেখুন চৌধুরী সাহেব, রাহুলের কিডনির গ্রুপটা খুব রেয়ার একটা গ্রুপ।
আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা রাহুলের কিডনি থেকে। সে কিডনির অবস্থা অনেক খারাপ। এখন রাহুলকে আপনাদের নজরে রাখা উচিত যত সম্ভব। রাহুলকে সব ধরনের সমস্যা থেকে রাহুলকে দূরে রাখতে হবে, তা না হলে রাহুলকে হয়তো আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমরা সেই দিন নিরুপায় হয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আসি। কয়েকদিন পর রাহুল জানতে পারে তোর জীবনে ঝুঁকি আছে। তখন সেটা তোর বাবাকে জানায়। তোর বাবা তোর কথা আর রাহুলের কথা চিন্তা করে তোদের ফুপির বাসায় পাঠিয়ে দেয়। তুই একটু আগে বললি না রাহুল আমাদের জন্য কি করেছে? রাহুল আমাদের জন্য, তোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। রাহুল জানতো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। সেটা জানার পরে নিজের অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের জন্য কিছু করবার জন্য। রাহুল এই বয়সে আমাদের জন্য অনেক কিছু করেছে যা নিজের সন্তান কখনো করবে না। জানিস, তোর এত অপমান আঘাত সহ্য করেও রাহুল কেন কিছু বলতে পারে না? কেন কিছু বলতো না? কারণ রাহুল ছোট থেকে তোকে পছন্দ করত। সেটা আমরা সবাই জানতাম। রাহুল সেটা আমাদের তোকে বলতে নিষেধ করে। আমরা রাহুলের কথা শুনে অনেক খুশি ছিলাম। আমরা যখন জানতে পারি তখন তুই বিদেশে চলে গেলি, আর তুই যখন দেশে ফিরে এসে বললি তুই জয়কে ভালোবাসিস। সেই দিন রাহুলের চোখের জল দেখেছিলাম। আমি তখন রাহুলকে বললাম তার মনের কথা তোকে বলার জন্য। তখন রাহুল বলল, না ছোট আম্মু, উর্মি যখন অন্য কাউকে ভালোবাসে তাকে নিয়ে সে সুখে থাকুক, আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। সব ভালোবাসা পূর্ণতা পায় না ছোট আম্মু। কথাগুলো বলে ছোট আম্মু দীর্ঘ একটি নিঃশ্বাস নিলেন। সবার চোখে জলে স্পষ্ট। উর্মি চিৎকার করে কান্না করছে আর ওর মাকে বলছে, মা, এতদিন কেন বললে না তুমি? রাহুল আমার সামনে যখন ছিল তখন কেন বললে না? আমি রাহুলের সাথে এমন কোনো আচরণ কখনো করতাম না। রাহুল বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের ভয় দেখিয়েছিল। এই রকম পরিস্থিতিতে তৈরি হবে তা কখনো কি জানতাম আমরা? তোকে কিছুই বলতাম না, কিন্তু তোর আজকের ব্যবহারের জন্য বলতে বাধ্য হলাম। জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। না, আমি আমার স্বামীর কিছু হতে দিব না। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে এভাবে হারিয়ে যেতে দিব না। আমি রাহুলকে আবার খুঁজে আমার কাছে নিয়ে আসবো। আমার করা সব কাজের জন্য ক্ষমা চাইবো। ও যদি ক্ষমা না করে তারপর আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো। উর্মির কথা শুনে সবার চোখ বড় বড় করে উর্মির দিকে তাকায়। তখন দাদিমা উর্মিকে বলেন, দিদিভাই তোর স্বামী মানে? দাদিমা, রাহুল আমার স্বামী। রাহুল তো স্বামী হলো কিভাবে? আপু কি বলছিস তুই? তুই তো রাহুলকে সহ্য করতে পারিস না, তাহলে রাহুল তোর স্বামী হলো কি করে? এখন সব শুনে মিথ্যা কথা শুরু করে দিয়েছিস। কয়েকদিন আগে আমার আর রাহুলের বিয়ে হয়েছে পাশের এলাকার একটা মসজিদে। কি বলছিস? একটু ক্লিয়ার করে বল উর্মি। বাবা, কয়েকদিন আগে আমরা একটা কাছে যাই, সেখান থেকে আসতে রাত হয়ে যায়। রাস্তায় কয়েকটা বখাটে আমাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাহুল তখন ছেলেগুলোকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বখাটাতির সাথে তার বন্ধুরা এসে যোগ দেয়। আমরা তখন ভয়ে দৌড়াতে থাকি। উর্মি কথাগুলো বলে আবার কান্না শুরু করে। সবাই উর্মির কথাগুলো শুনে খুশি হয়ে যান। তখন সুমি বলে, না, এটা হতে পারে না। আমি রাহুলকে ভালোবাসি। রাহুল শুধু আমার। রাহুল আমার বিয়ে করার স্বামী। আমি রাহুলকে কোরআনকে সাক্ষী রেখে কবুল বলেছি। রাহুল শুধু আমার। সুমি, কি হয়েছে কি? মা, আমি রাহুলকে। চুপ করবে সুমি। উর্মি সেখান থেকে গিয়ে আমার নাম্বারে কল দিল, কিন্তু আমার ফোন বন্ধ। উর্মি বারবার ফোন দিচ্ছে, কিন্তু আমার ফোন বারবারই বন্ধ বলছে। উর্মি এবার ভয় হতে লাগলো। ভয় যেন উর্মিকে গ্রাস করে নিচ্ছে। উর্মি একটু আশা নিয়ে আবার কল দিল, কিন্তু ফোন বন্ধ। উর্মি ফোনটা হাত থেকে ছুঁড়ে মেরে মেঝোতে। উর্মির মাথায় হাত দিয়ে বসে পড়ে। উর্মির মনে হতে থাকে সে কতবার আমাকে অপমান করেছে, আঘাত করেছে। উর্মি নিজের কাজের জন্য অনুশোচনা করছে। উর্মি তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে নিচে নেমে এসে তার মাকে আর বাবাকে বলে, মা, বাবা, রাহুলের ফোন বন্ধ আসছে। আমি কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। বাবা, মা, তোমরা রাহুলকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার সকল কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নিব। আমি আর কখনো এমন আচরণ করব না ওর সাথে। উর্মি কান্না করতে করতে বসে পড়ে। দাদিমা উর্মিকে ধরে রেখে বলেন, দিদিভাই চিন্তা করিস না, রাহুল দাদুভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বড় খোকা, ছোট খোকা আর জামাই বাবা, তোমরা রাহুলকে তাড়াতাড়ি করে খুঁজে বের করে নিয়ে আসো। দাদুভাই তো চিন্তা করিস না, আমি ওদের বলেছি, ওরা রাহুলকে খুঁজে নিয়ে আসবে। ছোট আব্বু, চাচা আর ফুপা আমার খোঁজে বেরিয়ে পড়েন। শত চেষ্টা করে আমার কোনো খোঁজ না পেয়ে তারা অসহায়ের মতো ফিরে আসেন। উর্মিও পাগলামি শুরু করে।
এদিকে আমি সুফিয়ান, মিতু আর নমির সাথে বেশ আনন্দের দিন কাটাচ্ছি। শত আনন্দের মাঝেও আমি সবার কথা মনে পড়ে উর্মির কথাগুলো। আমি চট্টগ্রামে এসে আমার ফোন থেকে পুরাতন সিম খুলে নতুন সিম অ্যাক্টিভ করে নিই। আমি ঠিক করিনি যে যতদিন পর্যন্ত জয়ের কাছ থেকে চৌধুরী বাড়ির সকল সম্পত্তি ফিরিয়ে না আনছি ততদিন আমি কারোর সাথে যোগাযোগ করব না। এভাবে কেটে যায় 1 মাস। সুফিয়ান, মিতু আর নমি চলে যায় দুবাই। আমি সিলেটের অফিসে দায়িত্ব নিই। এদিকে উর্মি আমার কোনো খোঁজ না পেয়ে হাল ছাড়েনি। উর্মি সহ বাকি সবাই আমার খোঁজে এখনই করে যাচ্ছে। এভাবে কেটে যায় 5 বছর। আজকে আমি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মাঝে একজন। আমার কাছে এখন টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, তাতে জয়ের মতো কয়েকশো জয়কে কেনা যাবে। আমি এখন আমার খেলা শুরু করে দিলাম। আমি আমার বিয়েকে বললাম, রাজীব, কালকে থেকে জয়ের কোম্পানির সকল অর্ডার আমরা যাতে পেতে পারি সেই সকল ব্যবস্থা করো। স্যার, আমি দেখছি বললে হবে না রাজীব। 2 মাসের ভিতরে আমি জয়কে রাস্তায় দেখতে চাই। জয়কে যারা অর্ডার দেয় তাদের একটা লিস্ট করে আমার কাছে দুপুরের আগে দাও। আমি সবার সাথে কথা বলে আমাদের তৈরি করা প্রজেক্টের স্যাম্পল তাদের দিয়ে আসবো। স্যার, আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। রাজীব রুম থেকে বেরিয়ে গিয়ে লিস্ট তৈরি করতে থাকে। তখন আমি আমার উকিলকে দিয়ে বলে একটা ডিভোর্স পেপার রেডি করার জন্য উকিলের সাথে কথা বলে আমি ফোন কেটে দিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বন্ধু বল। সকল হিসাব দেখে নিয়েছিস তো তুই? রাহুল, তোকে না বলছি এই কোম্পানি তোর নামে লিখে দিয়ে আসছি, তাহলে কেন আবার সব কিছু হিসাব নিচ্ছিস? বন্ধু, কোনো কিছু আমার না, এগুলো সব তোর কাছে থাকবে। তোকে যদি হাতে কাছে পেতাম কি করতি? ভর্তা করে দিতাম। ও আচ্ছা। মিতু আর নমি কেমন আছে? মিতু নমিকে খাইয়ে দিচ্ছে। বন্ধু, কালকে থেকে জয়ের পতন শুরু হবে। তাহলে তো ভালোই। তোরা কবে আসিস বাংলাদেশে? দেখি, শিওর বলতে পারছি না। তোদের দেখার খুব ইচ্ছে করছে, যদি পারিস তাহলে আসিস। আচ্ছা, রাখছি তাহলে। আমি ফোনটা রেখে ক্যান্টিনে চলে যাই। আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আবার কাজ করতে থাকি। আমি কাজ করছিলাম তখন রাজীব রুমে এসে বলে, স্যার, এই যে লিস্ট করে দেখে বুঝতে পারলাম বেশিরভাগ অর্ডার দুবাই থেকে এসেছে, আর কয়েকটা অর্ডার ইন্ডিয়া থেকে। দুবাই একটা কোম্পানির অর্ডার দেখে আমার চোখ আটকে গেল। আমি ফোন নিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করতেই আমি সুফিয়ানকে বললাম, তুই কি এখন ফিরে আসিস? তোর সাথে কথা বলার জন্য সবসময় ফ্রি আছি, কি বলবি বল। দুবাইয়ের একটা কোম্পানি জয়ের কোম্পানিকে 10,500 কোটি টাকার অর্ডার দিয়েছে। কি বলছিস তুই? এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। কোম্পানির নাম কি? আরজি কোম্পানি। কি? হ্যাঁ। আজ রাতে আরজি কোম্পানির মালিকের সাথে আমার মিটিং আছে। তাহলে তো ভালোই। শোন, তোকে একটা কাজ করতে হবে আমার। আমি বুঝে গেছি কি করতে হবে, চিন্তা করিস না। আজকে আরজি কোম্পানি জয়ের সাথে চুক্তি বাতিল করে তোর সাথে চুক্তিতে যাবো। ধন্যবাদ বন্ধু। আরো কোনো কোম্পানি আছে কি? বাকিটা আমি সামলে নেব বন্ধু, তুই শুধু এই কাজটা করে দে। চিন্তা করিস না, কালকে সকালে একটা মেল তোর কাছে যাবে। আচ্ছা। আমি ফোন কেটে অফিসের কাজ শেষ করে চলে যাই ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তার চেম্বারে গিয়ে বললাম, ডাক্তার কেমন আছেন? আরে রাহুল যে, ভালো আছি, তুমি কেমন আছো? আছি এরকম। কোনো সমস্যা হয়েছে? কয়েকটা পেন কিলার দরকার ছিল। কেন, কি হয়েছে? ব্যথা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা। রাহুল, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ ডাক্তার বলুন। উর্মি এই হাসপাতালে আসে আর তোমার খোঁজ করে, কালকেও এসেছিল। আর কত লুকোচুরি খেলবে, এবার তো তাদের সামনে দাঁড়াতে পারো গিয়ে। সবাই তোমার আশা ছেড়ে দিলেও উর্মি তোমায় খুঁজতে যাচ্ছে। মেয়েটার চেহারা কেমন যেন রুক্ষ হয়ে গেছে, উর্মির দিকে তাকালে কেমন জানি মায়া হয়। যাবো ডাক্তার, আর 2 মাস পরে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো। যত তাড়াতাড়ি পারো তাদের সাথে দেখা করো। আমি প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বেরিয়ে এলাম। আমি একটা দোকান থেকে মেডিসিন নিয়ে গাড়িতে উঠতে যাব, তখনই আমি কারোর সাথে ধাক্কা লেগে আমি তাকিয়ে দেখতে পাই একটা মেয়ে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম এটা সুমি। আমি সরি বলে সেখান থেকে চলে আসছিলাম, তখন লোকটাকে আমি সরি বলতে যাব, তখনই তাকিয়ে দেখলাম কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আমি একটু ভালো করে লোকটার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করলাম। লোকটাকে দেখে রাহুলের মতো মনে হচ্ছে। আমি তখন বললাম, রাহুল, রাহুল। আমি সুমির কথার কোনো উত্তর না দিয়ে আমি আমার গাড়ি কাছে চলে এলাম, আর মেয়েটা পিছন থেকে আমাকে ডাকছে আর আমার পিছু পিছু আসছে। রাহুল দাঁড়াও। রাহুল একবার দাঁড়ালো। প্লিজ রাহুল। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি আমার মনের সুখে চালাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা গাড়ি আমায় ফলো করছে। আমি গাড়িটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম গাড়িটাই সুমির গাড়ি। আমি তাড়াতাড়ি করে গাড়ি স্পিড বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। এদিকে সুমি কিছু দূর আমার গাড়িকে ফলো করলেও কিছু সময় পর আমার গাড়ির খুঁজে পাইনি। সুমি বাসায় ফিরে উর্মিকে ডাকতে শুরু করে, উর্মি আপু, উর্মি আপু, আপু কোথায় তুই? উর্মি চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে। উর্মি নিচে এসে সুমিকে বলে, কি রে, তুই এত চিৎকার করছিস কেন? আপু আজকে আমার নাচতে ইচ্ছে করছে। তুই এই কথা বলার জন্য চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিস? আরে আপু, আমি আজকে তোকে যা বলবো সেটা শুনে তুই নাচতে শুরু করবি, বাড়ির মাথায় তুলে নিবি।
সুমি কি বলবি সেটা বল, এত হেয়ালি করছিস কেন? আমি আজকে হাসপাতাল থেকে ফেরার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে। তার নাম শুনলে তোমার ও চমকে যাবি। আরে বলবি তো কার সাথে দেখা হয়েছে? সুমি, কাকে দেখে এসে এত লাফাচ্ছিস? তোমার ছেলেকে দেখে বড় মামি। আমার ছেলে মানে? কাকে দেখেছিস একটু ক্লিয়ার করে বলবি? হাসপাতাল থেকে আমি ফেরার সময় দাদিমার মেডিসিন কেনার জন্য আমি একটি ফার্মেসিতে যাই। মেডিসিন কিনে যখন আমি বের হতে যাব তখনই রাহুলকে দেখতে পাই। কি? হ্যাঁ আপু, জানিস আমি পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু রাহুল একবারও পেছন থেকে তাকায়নি। আমি গাড়ি নিয়ে রাহুলের গাড়ি পিছু নেই, কিন্তু রাহুল হয়তো সেটা বুঝতে পারে। গাড়ির স্পিড বাড়িয়ে কোথায় হারিয়ে যায়। কি বলছিস? কি আমার ছেলে এখানে? সুমি, তুই সত্যি বলছিস তো না মজা করছিস? আপু এই দেখ, আমি ফার্মেসি থেকে রাহুলের গাড়ি ওঠার ভিডিও করেছি। সবাই ভিডিওতে স্পষ্ট দেখতে পায় আমাকে। ভিডিওতে আমাকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে সবাইকে এড়িয়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। উর্মি তো আমাকে আবার এই সিলেট শহরে দেখতে পারবে সেটা কখনো চিন্তাও করেনি। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে বর রান্না করা খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। জয়কে অর্ডার দেওয়া কোম্পানিগুলোর মালিকদের সাথে এক এক করে দেখা করতে থাকি। অনেকেই আমার তৈরি করা স্যাম্পল দেখে রাজি হয়ে যায়, আর অনেকেই প্রথমে রাজি না হলেও আমি অনেক কষ্টে রাজি করাই। আমি রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি। ফ্রেশ হয়ে বিছানায় শোয়ামাত্রই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন হাতে নিয়ে দেখতে পাই সুফিয়ানের ফোন। আমি ফোন রিসিভ করতে সুফিয়ান বলে, কিরে ঘুমিয়ে পড়ছিস? না, সবার সাথে কথা বলে রাজি করে একটু আগে বাসায় আসলাম। তোর দিকের খবর কি? কালকে সকালে তোর সাথে কথা বলবো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তোর কাছে রাখ। তোর বউয়ের হাতে রান্না একদিন খাবার খাইয়ে দিস, তাহলে হয়ে যাবে। বউ? আমার কপালে বউ নাই। দূর শালা, ঘুমা, কালকে সকালে দেখা যাবে। আচ্ছা, শুভরাত্রি। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার জিমেল অ্যাকাউন্টে একটা মেল এসছে। আমি মেলটি পড়ে অনেক খুশি হই। তারপর আমি অফিসে এসে আমার প্রিয় রাজীবকে বলি, রাজীব, অফিসের সকল স্টাফদের 20 মিনিটের ভিতরে আমার মিটিং রুমে দেখতে চাই। তাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা স্যার। কিছুক্ষণ পর রাজীব এসে আমাকে নিয়ে যায় মিটিং রুমে। আমি সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে উদ্দেশ্য করে বলি, দুবাইয়ের একটা কোম্পানি সহ আমাদের দেশের কয়েকটা কোম্পানি আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখে বেশ পছন্দ করেছে। প্রত্যেকটা কোম্পানি প্রথম অবস্থায় 3,500 প্রোডাক্ট অর্ডার করেছে, আর সময় দিয়েছে 1 মাস। আমি জানি 1 মাস কখনো সম্ভব না, তবু আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুযোগটা কাজে লাগিয়ে প্রমাণ করে দেব আমরা পারি। সবার বেতন ডাবল করে দেব, আর যারা ওভার টাইমে কাজ করবে তারা ওভার কাজের জন্য বোনাস পাবে। যে করে হোক আমাদের জয় গ্রুপ কোম্পানিকে পথে নিয়ে আসতেই হবে। আমি অফিসে জয়েন করার পর আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারা সবাই হলেন আমার আরেকটা পরিবার। এখন আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে এই জয়কে ওর পাপের শাস্তি দিতে পারবো। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। তখন সবাই মিলে একসাথে বলে ওঠে, স্যার, আমরা আমাদের নিজেদের সবটা দিয়ে কাজ করে যাব। স্যার, আমরা আপনার সাথে আছি সবসময় এবং সবসময় থাকব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তাহলে কাজ শুরু করে দিন। এদিকে জয় জানতে পারে তার সকল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং অর্ডারগুলো আর চৌধুরী নামে এক কোম্পানিকে দেওয়া হয়েছে। জয় সব শুনে চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না। আমি যদি অর্ডারগুলো না পাই তাহলে আমার রাস্তায় নামতে হবে। ব্যাংক থেকে নেওয়া ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। জয় যখন অফিস থেকে বের হয়ে যাবে তখন তার কোম্পানির শ্রমিকরা এসে জয়কে বলে তাদের বেতন দেওয়ার জন্য। 3 মাসের বেতনের জন্য তার ফ্যাক্টরির মেশিন নষ্ট হয়ে গেছে। কিসের বেতন? তোদের কোনো বেতন দেওয়া যাবে না। চুপচাপ গিয়ে কাজ কর, নাহলে সব কটাকে বের করে দিব। মেশিনগুলো নিজেরা ঠিক কর গিয়ে। শ্রমিকরা বলে যদি বেতন না দেয় তাহলে তারা আর চৌধুরী কোম্পানিতে কাজ করবে। শ্রমিকের কথা শুনে জয়ের লোকেরা রেগে গিয়ে লাঠি হাতে শ্রমিকদের উপর হামলা করে। এদিকে আমি আমার অফিসে এসে সব কিছু বসে বসে দেখছি আর হাসছি। এভাবে কেটে যায় 2 মাস। আমি সকল কোম্পানির অর্ডারগুলো সঠিক মতো পূরণ করতে পেরেছি। আমি আমার উচিত টাকা থেকে আমার কোম্পানির স্টাফদের ডাবল বেতন সহ বোনাস প্রদান করি। কোম্পানির সবাই অনেক খুশি আজকে। এদিকে ব্যাংক জয়ের সবকিছু বাজেয়াপ্ত করে নিলামে তোলে। জয় চুপচাপ বসে আছে এক কোণে। জয় অনেক চেষ্টা করেছিল আর চৌধুরীর সাথে দেখা করার জন্য, কিন্তু পারেনি, তাই জয় বসে আছে। নিলামে জয়ের সম্পত্তি অনেক বিজনেসম্যানরা কেনার জন্য বসে আছে। নিলাম শুরু হলে একজন একজন করে তাদের বাজেট অনুযায়ী দাম বলছে। নিলামের শেষ পর্যায়ে আমি গিয়ে বলে উঠলাম 80 কোটি টাকা। সবাই শুনে পিছনে তাকে দেখতে পায় আমাকে দেখে সবাই অবাকে তাকিয়ে আছে। তখন নিলামকর্মী মাইকে ঘোষণা করে জয় সম্পত্তি 80 কোটি টাকায় বিক্রি করে দেন। আমি টাকা পরিশোধ করে কাগজ বুঝিয়ে নিয়ে যখন চলে যাব তখন জয় আমার সামনে এসে বলে, কে তুই? 40 কোটি টাকা সম্পত্তিতে 80 কোটি টাকা দিয়ে কিনে নিলি? তখন রাজীব পাশ থেকে বলে ওঠে, উনি হচ্ছেন বাংলাদেশের টপ বিজনেসম্যান আর চৌধুরী।
তখন জয় অবাক হয়ে যায় আর বলে, তার মানে তুই আমায় এভাবে রাস্তায় নামিয়ে নিয়ে এসছিস? তখন আমি বললাম, রাস্তার কুত্তাকে তো রাস্তায় সুন্দর মানায়। কি বললি তুই? তুই যেভাবে আমার ছোট আব্বুর কাছ থেকে ওনার সম্পত্তি হাতিয়ে নিয়েছিস, ঠিক তেমনি আমি সেই সম্পত্তিগুলো তোর কাছ থেকে নিয়ে নিলাম। আমি অবশ্য তোর মতো বেইমানি করে নিইনি, আমি লিগালি নিয়েছি সব। ছোট আব্বু মানে? আর কে তুই? তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। মনে আছে এই বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলি? জায়গা এটাই থাকবে, বাড়ি ওইটাই থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার করতে হবেন। রাহুল তুই? যাক, চিনতে পেরেছেন তাহলে। কিন্তু কি করে তুই? চৌধুরী বাড়ির চাকর যখন টপ বিজনেসম্যান, এটা বিশ্বাস হচ্ছে না? জানেন তো, ইচ্ছেটা যদি পবিত্র হয় তাহলে সৃষ্টিকর্তা কাউকে কখনো নিরাশ করে না। আমার ইচ্ছেটা ছিল পবিত্র, তাই তো আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আপনাকে আপনার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে আপনার শালা আর সম্বন্ধীর অপেক্ষা করছে। আজকে আসি তাহলে। ওইদিকে সবাই নিউজে দেখছে কোনো এক আর চৌধুরী 80 কোটি টাকা দিয়ে দেউলদিয়া জয়ের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই নিউজ দেখে সবার মনে হাসি ফুটে ওঠে। তখন দাদিমা বলেন, দেখছো তোমরা সৃষ্টিকর্তা কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছেন? আমি বলেছিলাম না, জয় তার পাপের সাথে একদিন ঠিকই পাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছেন। এখন শুধু আমার ছেলেটাকে আমার কাছে যেন ফিরিয়ে দেন, সেটা সৃষ্টিকর্তার কাছে চাই। এদিকে আমি গাড়িতে এসে রাজীব ড্রাইভারকে বিদায় দিয়ে আমি নিজে গাড়ি ড্রাইভ করে শুরু করি। আমি চিন্তা করছি ওই বাড়ি যখন সবাই জানতে পারবে তারা হারানো সব কিছু ফিরে পেয়েছে, তখন তারা কতটা খুশি হবে। আমি কোর্টে এসে ডিভোর্সের কাগজটা নিয়ে ফুপুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করে আমার পেটের ডান পাশে ব্যথা শুরু হয়, সাথে আমার মুখ দিয়ে রক্ত পড়াও শুরু হয়। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সোজা জল দিয়ে মুখ ধুয়ে একটা পেন কিলার খেয়ে নিই। আমি গাড়িতে এসে আবার গাড়ি চালানো শুরু করি, কিন্তু ব্যথাটা যেন কমছে না। আমি ফুপুদের বাসায় এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আমি বাসার কাছে এসে বেল বাজাই। কিছুক্ষণ পর আমার ফুপু এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখে ফুপু তো অবাক হয়ে যান। ফুপু আমাকে জোরে ধরে কান্না করে দিলেন। আমি ফুপুকে শান্ত করে তখন ফুপু আমাকে বলেন, রাহুল কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? মনে পড়তো, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তুমি কেমন আছো ফুপু? এতদিন ভালো ছিলাম, এখন থেকে ভালো থাকবো। আর জয়কে রাস্তায় না নেমে আসতাম কি করে বলো তুমি? মানে? বাকি সবাই কোথায় ফুপু? সবাই বাসায় আছে, তুই দাঁড়া, আমি ডাকছি সবাইকে। ভাইয়া, ভাবি, মা, উর্মি, সুমি, কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কে এসছে। ফুপুর আওয়াজ শুনে সবাই নিচে আসে। নিচে এসে সবাই আমাকে দেখে তো অবাক। ছোট আম্মু আমাকে জোরে ধরে কান্না করে দিলেন। আমি ছোট আম্মুকে জোরে ধরে আসি। উর্মি আমাকে দেখে উর্মির মুখে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। তখন দাদিমা আমাকে ধরে কান্না করে বলেন, দাদু ভাই, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? এবার হয়তো মরতে পারবো শান্তিতে। সৃষ্টিকর্তা হয়তো তোর দেখা পাওয়ার জন্যই আমায় এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, কি করব? তোমাদের সাথে জয় যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না? জয় থেকে সবকিছু ফিরে আনার জন্যই তো আমি এতদিন ধরে আসতে পারিনি। তবে আজকে জয়ের থেকে সবকিছু ফিরে নিয়ে আসছি। আর হইলো তোমাদের মরার কথা, তোমার এই নাতি থাকতে এত সাহস কার আছে যে তোমায় নিয়ে যাবে? ফিরিয়ে আনার জন্য মানে? আজকে আর চৌধুরী নামের একজন জয় সহ সম্পত্তি কিনে নিয়েছে। ছোট আব্বু, আমি জয় থেকে সবকিছু কেড়ে নিয়ে সেই আর চৌধুরী। কথাটা বলে আমি একবার সবার দিকে তাকিয়ে নিলাম। এক নজরে আমি সবাইকে দেখলাম, সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি আমার সাথে আনা সুটকেস থেকে একটা ফাইল বের করি, আর আমার ছোট আব্বু বলে, ছোট আব্বু এই ফাইলটা নাও। এটা কিসের ফাইল? জয় যা তোমার কাছ থেকে বেমানি করে নিয়েছিল, আমি সেগুলো আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। তোমার এই ছেলে তোমাকে বলেছিল তোমার হারানো সব কিছু ফিরিয়ে দেবে। এই নাও তোমার হারানো সব কিছু। আমার কথা শুনে অবাক হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন ছোট আম্মু আমাকে বলে, কিন্তু তুই কি করে এসব করলি? খান গ্রুপ অফ কোম্পানির মালিক ইসলাম খানের ছেলে হলো আমার বন্ধু সুফিয়ান। সুফিয়ানের সাথে আমি চট্টগ্রামে দেখা করি। তারপর সুফিয়ানকে সব কিছু খুলে বলি। তখন সুফিয়ান সব শুনে আমায় সাহায্য করে। তারপর আমি এই পর্যায়ে আসি। ছোট আম্মু, আমি চলে যাব একটু পরেই। আমার কথা শুনে উর্মির মুখটা কালো হয়ে যায়। উর্মি সেখান থেকে তার রুমে চলে যায়। উর্মি চলে যাওয়া আমার চোখ এড়ায়নি। আমি একবার উর্মি যাওয়ার দিকে তাকিয়ে আবার সবার দিকে মনোযোগ দিলাম। কোথায় যাবি তুই? কোথায় যাব জানি না, তবে অনেক দূরে চলে যাব। আমি কথাটা বলে সুমির সামনে গিয়ে বললাম, কিরে ফাজিল, কেমন আছিস? আর কয়েকদিন পর তো ডাক্তার হয়ে যাবি তুই। তোমার সাথে আমার কোনো কথা নাই। অয়ের তুমি জানলে কি করে? আমি সব জানি, এখন বল আমার সাথে কথা বলবি না কেন? 2 মাস আগে তোমাকে কতবার ডাকছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার কোনো ডাক শুনলে না, চলে গেলে বরং। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নাই। আমি আর কয়েক ডজন চকলেট এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই তো কথাই বলবি না আর আমায় ক্ষমাও করবি না। তাহলে কি আর করার, সেগুলো আবার নিয়ে যাব।
আচ্ছা নিয়ে যাও, আমি কি মানা করেছি? আচ্ছা। আমি সুটকেসটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, তখন সুমি বলে, দাঁড়াও, কেন? আমার চকলেটগুলো দিয়ে তারপর তোমার বউয়ের কাছে যাও। বউ মানে? দাদু ভাই, আমরা তো ওরা উর্মির বিয়ের ব্যাপারে জেনে গেছি। ও ভালো। কি হলো, চকলেট কই? এই নে চাবি, গাড়ি থেকে দেখ রাখা আছে। এবার তোমার সাথে গিয়ে করতে পারো। কি করবো রে ফাজিল? দেখা আর চকলেট আনার জন্য ধন্যবাদ। আমি গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে যাচ্ছি আর বাকি সবাই হাসছে। আমি একবার সবার দিকে তাকিয়ে উপরে চলে যাই। আমি উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ি। তখন উর্মি বলে, কে? ম্যাডাম আমি রাহুল। কি চাই? আমার কিছুই চাই না ম্যাডাম, অনেক কিছু পেয়েছি আপনার এই পরিবার থেকে। আপনাকে কিছু দিতে চাই ম্যাডাম। আয় ভেতরে আয়। ম্যাডামের কণ্ঠ শুনে বুঝতে পারলাম ম্যাডাম কান্না করছিল। আমি রুমে ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে আর চোখগুলো ফুলে আছে। ম্যাডামকে বললাম, ম্যাডাম কি হয়েছে? কই কিছু হয়নি তো। উর্মি আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরে কথাটা বলল, তাহলে আপনি কান্না করছিলেন কেন? আমি কোথায় কান্না করছিলাম? আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর বিশেষ না হলে পাঠক আর পাঠিকাদের জিজ্ঞেস করেন। কি জন্য আসছিস বল, তুই না বললি চলে যাবি? আপনার শেষ ইচ্ছাটা পূরণ করতে এলাম। কি? আমি হঠাৎ করে পেটে ধরে বসে পড়ি। আমার হাত থেকে সুটকেসটা পড়ে যায়। সুটকেস পড়ার শব্দে উর্মি ঘুরে তাকায়। আমি তাকিয়ে দেখলাম রাহুল মেঝেতে পেটে হাত দিয়ে বসে আছে। আমি রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুল কি হয়েছে? আমি ঠিক আছি, আমি একটু সুটকেসটা এগিয়ে দিবেন? তুই আগে বিছানায় বসে একটু রেস্ট নে, তারপর কথা বলা যাবে। না ম্যাডাম, আমার হাতে সময় নেই, আপনি সুটকেসটা দিন। সুটকেস মেঝেতে থেকে তুলে এনে রাহুলের হাতে দিলাম। সুটকেস থেকে ডিভোর্স পেপারটা বের করে আমি সাইন করে দিলাম। ম্যাডামের দিকে কাগজটা এগিয়ে দিয়ে বললাম, ম্যাডাম এই কাগজটার জন্য আপনি হয়তো 5 বছর 2 মাস অপেক্ষা করেছেন। এত বছর অপেক্ষা করানোর জন্য আমি সত্যিই দুঃখিত ম্যাডাম। ডিভোর্স পেপারে আমি সাইন করেছি দেখে উর্মি চোখের জল চিকচিক করছে, যে কোনো সময় হয়তো জল গড়িয়ে পড়বে। উর্মি আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে কান্না করে বলে, রাহুল, আমায় কি ক্ষমা করা যায় না? কি জন্য ক্ষমা করব? তাহলে আমায় ডিভোর্স দিচ্ছ কেন? আপনি একটা জিনিসই তো আমার কাছে চেয়েছেন, আমি আপনাকে না করি কিভাবে? সবসময় তো আমায় বাদ দিন ওইসব কথা। রাহুল, আমায় আপন করে নেওয়া চায় না? আগে সব কিছু কি ভোলা যায় না? ম্যাডাম আমি আসি, আমাদের ডিভোর্স হয়ে গেছে ম্যাডাম, আর এখন তো সব শেষ হয়ে গেছে। রাহুল প্লিজ আমায় মাফ করে দাও। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ক্ষমার যোগ্য না। আমি সেদিন সত্যিটা জানতে পেরেছি। সেই দিন নিজের করা কাজের জন্য আর নিজের উপর ঘৃণা হয় আমার ডিভোর্স লাগবে না রাহুল। আমার শুধু তোমাকে প্রয়োজন, আর কখনো আমি তোমাকে অবহেলা করব না। আমায় একটা সুযোগ দাও তুমি। ম্যাডাম সেটা সম্ভব না। আর ভালো থাকবেন, ভালো কাউকে বিয়ে করে নেবেন, পারলে এই চাকরটাকে মাফ করে দিন। রাহুল, রাহুল আমার কথাটা। আমি যখন উর্মির ঘর থেকে বেরোতে যাব তখনই উর্মি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। উর্মি আমাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় কোথাও যেতে দেব না, এভাবে জড়িয়ে ধরে রাখবো আমি। রাহুল, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমায় আর শাস্তি দিও না। এই কয়েক বছর আমি নিজের কাজের জন্য নিজের অনুশোচনায় ভুগছি। শেষবারের মতো আমায় একটিবার আপন করে নাও। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না। কি হলো, কথা বলছো না কেন রাহুল? আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি ছোটবেলা থেকে, কিন্তু সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি রাহুল। আমি চুপ করে আছি। রাহুল, আমি আমার ভালোবাসা দিয়ে আগের সব স্মৃতিগুলো মুছে দেব। তুমি যেমনটা চাইবে আমি তেমন করে চলবো। তবুও তুমি আমায় আর ছেড়ে যেও না। তুমি যদি এবার আমায় ছেড়ে যাও তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। রাহুল, আমায় ক্ষমা করে একটিবার আপন করে নাও প্লিজ, প্লিজ। কি হলো, কথা বলছো না কেন তুমি? আমি এবারও চুপ। উর্মি হঠাৎ তার পিঠে অনুভব করে পানি জাতীয় তরল কিছু পড়ছে। উর্মি আমাকে ছেড়ে দিতেই আমি মাটিতে পড়ে যাই। উর্মি দেখতে পায় আমার মুখ থেকে রক্ত পড়ছে। উর্মি চিৎকার করে রাহুল বলে আমাকে জড়িয়ে ধরে। উর্মি তাড়াতাড়ি করে জল নিয়ে এসে আমার চোখে মুখে দিতে থাকে। উর্মি কান্না করছে আর বলছে, এই রাহুল, একবার চোখ খোলো, তোমার কিছু হতে পারে না। এই রাহুল, একটিবার চোখ খোলো না প্লিজ। চোখটা খোলো রাহুল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। রাহুল, হ্যাঁ রাহুল। উর্মি আমার চোখ মুখে জল ছিটে দিচ্ছে আর আমাকে ডাকছে। হঠাৎ করে আমি চোখ খুলে তাকাই। আমাকে চোখ খুলে দেখে উর্মি আমাকে জড়িয়ে ধরে আমার সমস্ত মুখে কিস করতে থাকে। তখন আমি কাবা কাবা কণ্ঠে বলি, ম্যাডাম আপনাকে ছোট থেকে একটা কথা বলবো বলে বলা হয়ে ওঠেনি, কিন্তু এখন না বলেও পারছি না, হয়তো আবার বলা হয়ে উঠবে না। রাহুল, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমার সব কথা শুনবো। তোমায় এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। দাঁড়াও, মা বাবা চাচু সুমি সুমি সবেমাত্র চকলেট নিয়ে তার রুমে আসছে তখন উর্মি চিৎকার শুনতে পায়। তাড়াতাড়ি করে সুমি উর্মির রুমের দিকে পা বাড়ায়। এদিকে আমি উর্মিকে বলছি,
ম্যাডাম, আমার হাতে হয়তো বেশি সময় নেই। আমি আপনাকে সেই ছোট থেকেই পছন্দ করতাম, আর কবে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই বুঝে উঠতে পারিনি। আপনার সাথে যখন কথা বলতে যেতাম তখন আপনি আমার সাথে অনেক রেগে কথা বলতেন, দুর্ব্যবহার করতেন। আচ্ছা, আপনি কি একবারও বুঝতে পারেননি আপনার শত অপমান আঘাত করার পর আমি কেন আপনার সামনে যেতাম? আপনি যখন আমার অপমান করতেন, আঘাত করতেন, তখন আমি কিছু বলতাম না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার এমন আচরণে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু সেগুলো প্রকাশ করতাম না। আচ্ছা ম্যাডাম, আমি চাকর বলে কি আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য? সত্যি কি আপনি বুঝতে পারেননি আমার ভালোবাসা? আমি কথাগুলো বলছিলাম, আমার চোখ দিয়ে জল পড়ছিল, আমার চোখগুলো ঝাপসা হয়ে আসছে। উর্মি আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভালোবাসি তো, আমি তোমায় অনেক ভালোবাসি রাহুল। আই লাভ ইউ রাহুল, আই লাভ ইউ ভেরি মাচ। চোখগুলো বন্ধ হয়ে আসছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন ম্যাডাম আবার বলেন, এই রাহুল, কথা বল না। ভালোবাসি তো আমি তোকে, তুই শুনতে পাচ্ছিস না? আমায় ক্ষমা করে দিয়ে আপন করে নিবি না বল? আরে ম্যাডাম, আপনি কি করছেন? আমার জন্য আপনাকে কান্না করা শোভা পায় না। দেখুন না ম্যাডাম, এই পৃথিবীতে এসেছিলাম অনাথ হয়ে, এখন যাচ্ছিও অনাথ হয়ে। ক্ষমা তো আপনার কাছে চাওয়া উচিত আমার। আচ্ছা, আমি আসি এবার ম্যাডাম। তখন সুমি রুমে এসে দেখতে পায় উর্মি মাটিতে বসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন সুমি বলে, আপু, রাহুলের কি হয়েছে? এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পেটে হাত দিয়ে বসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তুই তো ডাক্তার, একটু দেখ না বোন। আপু, রাহুলকে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমায় নিয়ে এত টেনশন করবেন না। আমায় একটু সাহায্য করো যাতে আমি দাঁড়াতে পারি। এই বলে আমি অনেক কষ্ট উঠে দাঁড়াই। আমি যখন উর্মির রুম থেকে বেরোতে যাব, তখন আমি আবার পেটে হাত দিয়ে বসে পড়ি। উর্মি দেখতে পেলো আমি আবার বসে পড়ি, আর আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার উর্মি আর সুমি চিৎকার করে বলে, ও মা রাহুল! রাহুলকে জড়িয়ে ধরলাম। রাহুল, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে তোমার? কথা বলো না রাহুল। উর্মি নিজেকে সামলাতে পারলো না। মা, বাবা, মামা, মামি, তাড়াতাড়ি উপরে আসো। উর্মিও এবার জোরে জোরে তার মা বাবাকে ডাকতে লাগলো। মা, বাবা। উর্মি আর সুমি চিৎকার শুনে নিচ থেকে সবাই উর্মি রুমে চলে আসে। সবাই দেখতে পায় উর্মি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর আমাকে ডাকছে, কিন্তু আমি নিশ্চুপ। তারপর সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে চলে গেল। আমাকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অন্যদিকে অপারেশন থিয়েটারের বাইরে সবাই বসে কান্না করছে। ভিতরে আমার অপারেশন চলছে। হঠাৎ ডাক্তার খেয়াল করেন আমার নিঃশ্বাস চলছে না। আমার বুক চাপ দিয়ে চেষ্টা করা হলো, কিন্তু ডাক্তাররা ব্যর্থ হলেন। ডাক্তার আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিলেন, আর বন্ধ হয়ে গেল আমার শ্বাস প্রশ্বাস চিরকালের জন্য। আমি চলে গেলাম এই পৃথিবীর মায়াজাল থেকে পরপার যাত্রায়। অপারেশন থিয়েটারে সবাই একদৃষ্টিতে তাকিয়েছে আমার প্রাণহীন দেহটার দিকে। তখন ডাক্তার নার্সকে বললেন, ডেড বডিটাকে বাইরে নিয়ে যাও। আপনারা ঠিকই শুনেছেন, মানুষের প্রাণহীন দেহটাকে ডাক্তারদের ভাষায় ডেড বডি বা লাশই বলে। ডাক্তারের কথায় নার্স ডেড বডির উপর সাদা চাদর জড়িয়ে স্ট্রেচারে করে ঠেলতে ঠেলতে অপারেশন থিয়েটার থেকে বের করে উর্মিদের সামনে রেখে চলে যায়। সাদা চাদরে মোড়ানো ডেড বডিটা দেখে সবার যেন প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম। উর্মি কাঁপা কাঁপা হাতে সাদা চাদর জড়িয়ে দেখতে পায় রাহুল খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। রাহুলকে ঘুমন্ত অবস্থায় দেখতে কি সুন্দর লাগছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। মনে হচ্ছে সে রাহুলকে তার ভিতরে লুকিয়ে রাখবে, তার থেকে তার রাহুলকে কেউ কেড়ে নিতে পারবে না। ছোট আম্মু, দাদিমা, ফুপি, সুমি, ফুপা, উর্মির কান্নার আওয়াজে হাসপাতাল জুড়ে বিরাজ করছে এক বিষণ্ণতার সুর। ছোট আব্বু, চাচা, ফুপা নীরবে চোখে জল ফেলছে। পরের দিন সকালে রাহুলের ডেড বডি নিয়ে যাওয়া হয় সেই চৌধুরী বাড়ির, যেখানে 5 বছর আগেও রাহুল ছিল জীবন্ত, আর আজকে রাহুল এই বাড়িতে লাশ হয়ে ফিরছে। রাহুল এই চৌধুরী বাড়িটা রক্ষা করার জন্য নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিল। দুপুরে রাহুলকে জানাজা পড়ানোর আগে শেষবারের মতো সবাই সে দেখে যায়। ছোট আম্মু তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তার ছেলে খাটিয়ার পাশে বসে আছে, কোনো কথাই বলছে না। উর্মি এসে রাহুলের পাশে বসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, এত অভিমান করলে আমার উপরে তুমি? একটিবার ক্ষমা করে দিয়ে আমায় তো আপন করে নিতে পারতে। আমি তো অনেক খারাপ, তাই তো তুমি আমায় এভাবে ছেড়ে চলে গেলে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছ, তাই না? তারপর রাহুলকে নিয়ে যাওয়া হয় মসজিদে, জানাজা পড়ে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। রাহুল চলে যায় এই নিষ্ঠুরতম পৃথিবী ছেড়ে। অন্ধকার জগতের সেই কবরে যেতে হবে একা নিজেকে। রাহুলকে জড়িয়ে ধরে উর্মিও পাগল হয়ে যায়। চৌধুরী বাড়ি পরিণত হয় মৃত বাড়িতে। উর্মি নিজেকে সারাক্ষণ একটা রুমের মধ্যে আটকে রাখে, আর রাহুলের ছবির সাথে কথা বলে, হাসে, আবার কান্নাও করে। তো বন্ধুরা, সবশেষে আবার আরেকটা কথা বলছি, সব গল্পের সমাপ্তি আনন্দের হয় না। কিছু গল্পের সমাপ্তি হয় বেদনাদায়ক, বিষণ্ণতাময়, যেমনটা এই গল্প হয়েছে। পরিশেষে একটা কথা, চাকর হোক বা কাজের লোক, তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দেওয়া উচিত। এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। মানুষ বেঁচে থাকে তার কর্মে, হয়তো রাহুলও বেঁচে থাকবে সবার মাঝে।
তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই জানাবেন। আর কেউ দুঃখ পেলে ক্ষমা করবেন, কারণ গল্পের সমাপ্তিটা স্যাড এন্ডিং করা হলো বলে কেউ মনে কিছু নেবেন না। আল্লাহ হাফিজ।